ভোর তখন 5:33। রুদ্ধ বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে, হাত চলছে মেয়েটার চুলের ভাঁজে, আর চোখ দুটো স্থির মেয়েটার কোমল মুখখানার পানে। ঘুম নামক জিনিস আজ আর তার নসিবে হলো না। মেয়েটার গায়ে একটা কম্বল জড়ানো, তবে গলার কাছে উন্মুক্ত, সেখানে রুদ্ধর দেওয়া ভালোবাসাময় স্পর্শগুলো স্পষ্ট ফুটে আছে। ইস, সে কি একটু বেশি উন্মাদ হয়ে গিয়েছিল তখন? এটাই পুরুষ মানুষ, কাজের বেলায় হুঁশ থাকে না, অথচ পরে আফসোস করবে। রুদ্ধ ঝুঁকে ছোট ছোট চুমু খেলো। আদ্রিজা চোখ তুলে অনুনয় করে বলল, প্লিজ এখন আবার শুরু হয়ে যাবেন না। রুদ্ধ আবারও মন খারাপ করলো। বউয়ের নরম কণ্ঠস্বর শুনে কপালে উষ্ঠ ছুঁয়ে বলল, বেশি খারাপ লাগছে পাখি? আদ্রিজা জবাব দিল না, কেবল চোখ সরিয়ে নিল। রুদ্ধ মেয়েটাকে রেখে নেমে এলো নিচে, নিজের শার্ট খুঁজে গায়ে জড়িয়ে মেয়েটার শাড়ি আর ব্লাউজ নিয়ে ফিরে এলো। মেয়েটাকে টেনে বসিয়ে দিয়ে বলল, উঠো পাখি, যেতে হবে আমাদের এখন। আদ্রিজার মোটেও ইচ্ছা হলো না এখন কোথাও যেতে, তবুও কি আর করার ভেবেই উঠে দাঁড়ালো। রুদ্ধ হাত বাড়িয়ে মেয়েটার শরীর থেকে কম্বল ফেলে দিয়ে নিজেই মেয়েটার গায়ে শাড়ি ব্লাউজ জড়িয়ে দিল। আদ্রিজা শুধু গুমরা মুখে দাঁড়িয়ে রইল, কথা বলতেও ইচ্ছে করছে না তার। রুদ্ধ নিচে পড়ে থাকা জিনিসগুলো গুছিয়ে টেবিলে রাখলো, আর ভাঙা জিনিসগুলো কুড়িয়ে বিনে ফেলে রাখলো। নিজের ওয়ালেট খুঁজে চেকই পেল না, টাকাও খুব পরিমাণ নেই, তবুও যা ছিল সেখান থেকে নিজেদের ফেরার সময় লাগতে পারে ভেবে রেখে দিয়ে বাকি সব টেবিলের উপর রেখে দিল। তারপর এগিয়ে এসে বউকে কুলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। আদ্রিজা বিড়াল ছানার নেই চুপটি করে লেপ্টে থাকলো স্বামীর বক্ষ মাঝে। রুদ্ধ ভেবেছিল বৃদ্ধ এখনো উঠেনি। সেই ভুল ভাঙলো যখন খোলা দরজা পেরিয়ে বাইরে আসলো তো ফুরের নতুন আভা ফুটতে শুরু করেছে। চারিপাশে ভালোই বোঝা যাচ্ছে। রুদ্ধর নজরে পড়লো লোকটা ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। বৃদ্ধ তাদের দেখলো, কিন্তু রুদ্ধ থামলো না। এগিয়ে গিয়ে বউকে গাড়িতে সুন্দর করে বসিয়ে দিয়ে তারপর ফিরে এলো বৃদ্ধের নিকট। রুদ্ধ কিছু বলার পূর্বে বৃদ্ধ কিঞ্চিত হেসে মজা করে বলল, বউকে এত ভালোবাসতে নেই যে সে ভালোবাসার খাতিরে সকালে চলতে পারার মতো অবস্থায় থাকে না। কথার মানে বুঝে রুদ্ধ খানিকটা লজ্জা পেল, আঙুল উঁচিয়ে ভ্রু চুলকাতে শুরু করলো। নজর এড়িয়ে বলার চেষ্টা করলো, আমাদের যেতে হবে দাদা সাহেব, শুক্রিয়া আপনাকে আমাদের এতটা সাহায্য করার জন্য। বৃদ্ধ গাড়িতে বসা আদ্রিজার পানে একবার তাকিয়ে বলল, এই নির্জনে কেউ খুব একটা আসে না, তোমাদের পেয়ে ভালোই লেগেছিল, এখন থাকলে বেশি খুশি হতাম। তবে একটা কথা বলি ছোকরা, মেয়েটা বড্ড মায়াবী, দেখলেই মায়া লাগে, যত্নে রাখো মেয়েটাকে। রুদ্ধ ভালোবাসার দৃষ্টি মেলে তাকালো গাড়ির পানে, মুচকি হেসে জবাব দিল, জি দাদা সাহেব, প্রাণ মেয়েটা আমার, যত্ন না করে কি করে থাকি বলুন। দুজনেই প্রশস্ত হাসলো। রুদ্ধ আবার কিছুটা মিনমিন গলায় বলে উঠল, আসলে দাদা সাহেব, মানে রাতে কিছু জিনিস আমি টাকা রেখে এসেছি রুমে, যদি কম হয়তো। রুদ্ধ আর বলল না কিছু, যেন অস্বস্তি হলো আজ ছেলেটার। বৃদ্ধ বোধহয় বুঝলেন, তিনি উচ্চস্বরে হেসে বলে উঠলেন, টাকার প্রয়োজন নেই ছোকরা, কিন্তু ভবিষ্যতে যখন আমার মতো বৃদ্ধ হবা তখন নাতি নাতনিদের এই ভাঙা বাড়ির গল শোনাইও। হাসতে হাসতে এতটুকু বলেই থামলেন। পুনরায় কিছুটা ফিসফিস করে বললেন, কিন্তু একখান সাজেশন দেই ছোকরা, এরপর থেকে কিছু ভাঙতে ইচ্ছে হলে নিজের রুমে বসে ভেঙ্গো, এভাবে আমার মতো বুড়োদের বাড়িতে এসে ভেঙ্গো না। আজ বোধহয় বউয়ের থেকেও বেশি লজ্জা লাগলো রুদ্ধর, হাসিও পেল, তবে তা আটকে রাখলো। বৃদ্ধকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো। বৃদ্ধ তাকিয়ে ওদের পানে। রুদ্ধ হাত নাড়ালো। বৃদ্ধ ডেকে উঠলেন, কোনো একদিন এই বৃদ্ধ দাদা সাহেবের বাসায় আবার আইসো দাদু ভাই। রুদ্ধ মিষ্টি এসে গাড়ি ছুটালো। জায়গাটা ঢাকা থেকে অনেকটা দূরেই বোধ হয়। রুদ্ধ খানিকটা পথ এগিয়ে এসে হঠাৎ মিটিমিটি করে হাসতে শুরু করলো। নিশ্চুপে বসে থাকা আদ্রিজার স্বামীর হাসি দেখে গোল গোল চোখ করে তাকালো। ভালো লাগলো, তবে কারণ বুঝলো না। মিহিসরে বলল, এভাবে হাসছেন কেন? রুদ্ধ হাসি মুখে বইয়ের দিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, দাদা সাহেব কি বলেছে জানো? আদ্রিজা জানে না, তাই মাথা নেড়ে না বুঝালো। রুদ্ধ গভীর চোখে তাকিয়ে জবাব দিল, বলল, খুব শীঘ্রই যেন আমরা আমাদের নাতি নাতনিদের দেখা পাই আর তাদের এই বিশেষ রাতের ভাঙাভাঙির গল্প শোনাতে পারি। বলে রুদ্ধ আবারও হেসে উঠল। আদ্রিজা লজ্জায় মূর্ছা গেল। এগিয়ে এসে স্বামীর গায়ে ইচ্ছে মতো থাপ্পড় দিতে শুরু করলো। মুখে বলল, অসভ্য লোক, নির্লজ্জ লোক, সব আপনার জন্য হয়েছে। কে বলেছিল এত উন্মাদ হতে? কে বলেছিল ওসব ফেলে দিতে? না হলে দাদা সাহেব কিছু বুঝতেন না? কি ভাবলেন তিনি? ছি ছি ছি, লজ্জা। রুদ্ধ গাড়ি থামিয়ে দিয়ে বউয়ের দুহাত ধরে থামালো, কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, হুশ, চুরি করেছি নাকি আমরা? স্বাভাবিক বিষয় পাখি, এক সময় দাদা জানো করেছে, এত লজ্জার কি আছে এতে? আদ্রিজা বলল, ইস কি কথা, চুপ থাকুন আপনি। আদ্রিজা আরো খানিকটা লজ্জা পেয়ে আওড়ালো বাক্যটি। রুদ্ধ তা বুঝে আরো লজ্জা দিয়ে বলল, আর বুঝেছো, তোমার জন্য স্বামীর একটু ভালোবাসা পেলেই কেউ এভাবে সুস্থ হয়? এখন তো আমার ভয়ে ভয়ে থাকতে হবে, রাত শেষে ভোর হলেই চিন্তা করবে, ইস এই বুঝি বউটাকে দেখে কেউ বুঝে ফেলবে আমি রাতে ওসব। আদ্রিজা হাত উঁচিয়ে স্বামীর মুখখানা বন্ধ করে রাখলো। গুমরা মুখে বলল, চুপ করুন এখন, লজ্জা পাচ্ছি তো। আর আপনার এত উগ্রতা সহ্য হয়নি, দুষ্ট আপনারই তাই না? তবে হাঁটতে ঠিকই পারতাম, কুলে কেন নিলেন আপনি? আদ্রিজা লজ্জায় মুখটা কাদো কাদো হয়ে গেল। তা দেখে রুদ্ধ মজাবাদ দিল না লজ্জা আর। মেয়েটাকে পাশে বসিয়ে এক হাত দিয়ে জড়িয়ে রাখলো নিজের সাথে।
পুনরায় অন্য হাতে ড্রাইভ শুরু করে বাড়ির পথে রওনা হলো। রাস্তা খুঁজে সেখান থেকে উত্তরায় নিজের বাড়ির সামনে আসতে সময় লাগলো প্রায় ঘন্টা দুয়েক। তখন বোধহয় ঘড়িতে 8টা বাজে। রুদ্ধ গাড়ি থামিয়ে পাশে তাকিয়ে দেখলো বউটা তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। রুদ্ধর ইচ্ছা হলো না ডাকতে, কুলে তুলে নিয়ে নামলো গাড়ি থেকে। এগিয়ে গেটটা পেরোতেই বাড়ির ভেতর থেকে নাসিমকে দৌড়ে আসতে দেখলো। এসে চটপটে কণ্ঠে বলল, ভাই ঠিক আছো তুমি? ভাবি ঠিক আছে? কিছু হয়েছে? এভাবে আছো কেন? রুদ্ধ কোনো জবাব দেওয়ার পূর্বে ঘুম ভেঙে গেল আদ্রিজার। চোখ মেলে নিজেদের বাড়ি দেখে বুঝলো তারা পৌঁছে গেছে। সম্মুখে নাসিমকে দেখে লজ্জা পেল, নাড়াচাড়া শুরু করলো নামার জন্য। রুদ্ধ বুঝে নামিয়েও দিল। আদ্রিজা অবাক হয়ে বলল, নাসিম ভাইয়া আপনি এখানে? রুদ্ধর থেকে জবাব এলো, ও কাল রাতে এ বাড়িতেই ছিল। ওদের কোনো হদিশ পেয়েছিস? শেষ কথাটা নাসিমের পানে তাকিয়েই বলল। নাসিম মাথা নেড়ে না বুঝালো। সে ভাইয়ের কল পেয়ে ছুটে গিয়েছিল সেই রাতে, কিন্তু ভাইকে খুঁজে পায়নি। কোথায় কোথায় না খুঁজেছে সে ভাই ভাবিকে। চিন্তায় অস্থিরতায় রাস্তায় পার করে দিয়েছিল রাতটা। একটু আগেই ফিরেছে এখানে, ভেবেছিল আবার বের হবে, কিন্তু তার আগেই ভাইকে ফিরে আসতে দেখলো। রাতের কথা স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলল নাসিম। মুখে জবাবে বলল, না ভাই, রাতভর এখানে ওখানে খুঁজেছি তোমাদের, কারো দেখা পাইনি। তোমার ফোন কোথায় বলো তো? রুদ্ধ বলল, ওখানটায় নেট ছিল না, এখন বোধহয় চার্জ শেষ। আমি ঘুমাবো এখন, পরে এসে দেখছি সব। আপাতত অফিস সামলা গিয়ে। কথার পিঠে নিজের মতো জবাব দিয়ে বউয়ের হাতটা ধরে চলে গেল রুদ্ধ। নাসিম ও ভাই ভাবি ঠিক আছে দেখে স্বস্তি নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। রুদ্ধ আদিজাকে নিয়ে রুমে এসে মেয়েটাকে নিয়ে সরাসরি ওয়াশরুমে প্রবেশ করলো। নিজের হাতে গোসল সারলো বউয়ের। মেয়েটাকে টাওয়াল দিয়ে মুড়িয়ে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে কাবার থেকে পোশাক বের করে এনে রাখলো বউয়ের পাশে। নির্দেশ দিল, পোশাকটা পরে নাও পাখি, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসছি। রুদ্ধ চলে গেল ফ্রেশ হতে। আদ্রিজা উঠে পরে নিল পোশাকটা। চুলগুলো না মুছে বিছানায় গিয়ে কাত হলো। তার বড্ড ঘুম পাচ্ছে। ঘুমের কারণে স্বামীর গোসল করিয়ে দেওয়াতে সেও আজ লজ্জা পায়নি। রুদ্ধ ফিরে এসে দেখলো মেয়েটা চোখ বুজে আছে বিছানায়। মেয়েটাকে তুললো না, নিজেও এগিয়ে গিয়ে চুলগুলো মুছে দিল সুন্দর করে। আদ্রিজা বুঝেও কথা বলল না। রুদ্ধ শুধু ছোট করে বলল, আর 5টা মিনিট বাদে ঘুমাও যান, কিছু খেয়ে নাও প্লিজ। আদ্রিজা ঘন ঘন মাথা নাড়ালো, মানে সে কিছুই খাবে না। রুদ্ধ হতাশ হলো, তবে জোর করলো না, নিজেও কিছু মুখে তুললো না ক্ষুধা লাগলেও। পর্দা টেনে দিয়ে রুমটাকে অন্ধকার বানিয়ে দিল। তারপর এগিয়ে এসে শুয়ে পড়লো। মেয়েটাকে টেনে কাছে এনে গলার ভাঁজে মুখ গুজে দিয়ে চোখ বুজে নিল ছেলেটা। রাত শেষে এইখানে এসে দুজনেই পাড়ি জমালো একটু ঘুমের আশায়। আর এদিকে ঢাকা শহরের ব্যস্ততম সড়কের উপর দিয়ে এগিয়ে চলছে রুদ্ধর গাড়িটা। এটা রাতের গাড়িটা নয়, সেই গাড়িটা নাসিম অনেক আগেই রিপেয়ারিং করতে পাঠিয়ে দিয়েছে। ঘড়িতে এখন দুপুরের সময় নির্ধারণ করছে, 1টার কিছুটা বেশি বাজছে বোধহয়। আদ্রিজার ঘুম ভেঙেছিল 12টার কিছু মুহূর্ত পূর্বে, তবে রুদ্ধ বোধহয় আরো আগে জেগেছিল। নিজের হাতে সকালের নাস্তাটাও করেছে বউয়ের জন্য। জন্মদিন উপলক্ষে পায়েসও রেঁধেছিল। আদ্রিজা যখন খেতে গেল তখন তো মুখে বুলিই বন্ধ হয়ে গিয়েছিল স্বামীর কাছ দেখে। তারপর দুজনে একসাথে খেয়ে নিয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে মেঘমহলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আদ্রিজা কিছুটা চুপচাপ। ঘুম ভাঙার পর বাবা মা প্রিয়তা সবার সাথে কথা বলেছে, সকলের শুভেচ্ছা জানিয়েছে তাকে, কিন্তু এত কিছুর পরে তার কিছুই ভালো লাগছে না। বারবার চোখের সামনে ভেসে আসছে রাতের ভয়ানক চিত্রটা। কাল যদি লোকটা সাথে না থাকতো তাহলে তো এই লোকটা এই কথা তাকে জানাতোই না। প্রায় এমন হয় বুঝি। এই তো কিছুদিন আগে কত বড় একটা আঘাত পেল, এখন আবার। আর ভাবতে ইচ্ছা হলো না, ভাবলেই তার আত্মা ছলকে ওঠে। কেন এত শত্রু লোকটার? যারা রাজনীতি করে সবারই বুঝি এমন। আচ্ছা, তার স্বামীও কি কখনো কাউকে খুন করেছে? অদ্ভুত ভাবনা উদয় হতেই আদ্রিজার শরীর শিরশির করে উঠল। কি সব ভাবছে নিজের স্বামীকে নিয়ে? লোকটা এমন হতেই পারে না। মনে নতুন ভাবনা, সাথে রাতের ভয় দুটো মিলিয়ে মেয়েটার যেন ব্যথায় মাথা ব্যথা শুরু হলো। রুদ্ধ খেয়াল করলো বইয়ের আধারে ঘেরা মুখখানা। ড্রাইভ করার ফাঁকে বলল, কি হয়েছে? মন খারাপ লাগছে? আদ্রিজা রুদ্ধর পানে ফিরে তাকালো। হঠাৎ করে অনুনয় করে বলল, ছেড়ে দিন রাজনীতি রুদ্ধ, নিজের অফিসের কাজ করুন, প্লিজ ছেড়ে দিন। রুদ্ধ যেন ধাক্কা খেলো, হস্তদ্বয় শক্ত করে চেপে ধরলো। জুড়ে দুটো শ্বাস নিয়ে কথা ঘুরাতে বলে উঠল, তোমার ঘুম ঠিকমতো হয়েছে আদ্রিজা? স্বামীকে কথা এড়াতে দেখে চোখ ভরে গেল আদ্রিজার। আহত স্বরে বলল, কেন বুঝছেন না আমি রোজ এই ভয় নিয়ে বাঁচতে পারবো না? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? রুদ্ধর চোয়ালদয় শক্ত হয়ে উঠল। মেয়েটার আগের দিনও বলেছিল রাজনীতি ছেড়ে দিবে, কি করে ছাড়বে সে? সামান্য ভয়ে নিজের স্বপ্ন থেকে সরে আসবে? সম্ভব নয় তার দ্বারা। বউয়ের মুখের উপর সত্যি বলারও সাহস হলো না। গাড়ির স্পিড বাড়িয়ে দিল। আদ্রিজা হতাশ হলো, লোকটা আজও এড়িয়ে গেল তাকে। লোকটার কোনো ফারাক পড়ে না তার ভয় নিয়ে। নিজে অভিমান নিয়ে মুখটা ঘুরিয়ে নিল। আর এদিকে সময় পেরোতেই মেঘমহলের সামনে এসে গাড়িখানা স্থির হলো। আদ্রিজা কথা না বলে নেমে গেল গাড়ি থেকে। রুদ্ধ পেছন থেকে ডেকে উঠল, আদ্রিজা। আদ্রিজা থামলো, তবে তাকালো না লোকটার পানে। রুদ্ধ বুঝে মেয়েটাকে মানানোর চেষ্টা করলো না। মুখে কিছুটা গম্ভীর্য ভাব রেখেই বলল, আমার মাও প্রতিদিন তার বড় ছেলের চিন্তায় চিন্তিত থাকে, ভয়ে ভয়ে দিন পার করে, তবুও কখনো আমাকে রাজনীতি ছাড়তে বলে না, কারণ এটাই আমার স্বপ্ন, আমার দ্বিতীয় ভালোবাসা। তুমিও বলো না প্লিজ।
রাখতে পারবো না আমি। এখন চুপচাপ ভেতরে যাও আর হাসি মুখে ভেতরে যাবা, সবাই অপেক্ষায় আছে তোমার জন্য। আদ্রিজার কান্না পেল স্বামী রাজনীতি ছাড়বে না শুনে। ইচ্ছে হলো বলতে ভেতরে আসবেন না আপনি, বললো না। থুপথাপ পা ফেলে এগিয়ে গেল বাড়ির ভেতরে। মেয়েটা চোখের আড়াল হতে রুদ্ধও গাড়ি ঘুরিয়ে রাস্তায় চলল। আর এদিকে একটা শীততাপ নিয়ন্ত্রিত কফি শপে একাকী বসে আছে প্রিয়তা। কারো অপেক্ষায় আছে, বারবার ঘড়িতে সময় দেখছে। মানুষের অভাব নেই কফি শপটায়, কিন্তু নিজেকে কেমন একা মনে হচ্ছে। মনের মাঝে শান্তি খুঁজে পাচ্ছে না। একটা মানুষের শূন্যতা তাকে ঘিরে ধরে রেখেছে, না চাইতেও বুকটা পুড়ছে যেন। সেদিন রাতে ছেলেটাকে বলল যেন আর তার সামনে না আসে। এতে সত্যিই ছেলেটা আর এলো না, না তো কাল এলো আর না তো আজ। সেও তো এটাই চেয়েছিল, তবুও কেন এই শূন্যতা অনুভব হচ্ছে? কেন আঁখি দুটি ছেলেটাকে এক পলক দেখার প্রয়াসে ছটফট করছে? ভালো লাগলো না প্রিয়তার কিছু। এমন শূন্যতা তো তখন অনুভব হয় যখন প্রিয়জন দূরে সরে যায়। তাহলে কি ছেলেটাও তার প্রিয়জন হয়ে উঠেছে? সম্মুখে কারো বসার শব্দে ধ্যান ছুটল প্রিয়তার। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখা পেয়ে খুশি হয়ে বলল, কেমন আছেন ভাইয়া? ছেলেটি বলল, বউ যখন অভিমান করে তখন ভালো থাকার কোনো অপশনই থাকে না। রুদ্ধর জবাব শুনে হাসলো প্রিয়তা। বান্ধবী তার জামাইয়ের প্রতি অভিমান করেছে তাও বুঝলো। প্রিয়তা মজা করে বলে উঠল, এজন্যই বুঝি বউ ছেড়ে শালির সাথে সময় কাটাতে চলে এলেন? রুদ্ধ হাসলো, ওয়েটারকে ডেকে কফি দিতে বলল। প্রিয়তা আর কিছু খাবে কিনা বলল। মেয়েটা না বলায় রুদ্ধও কথা বাড়ালো না। প্রিয়তার পানে তাকিয়ে শান্ত স্বরে বলল, আদ্রিজার সাথে যা কিছু ঘটেছিল তার জন্য তুমি কাকে সন্দেহ করো? প্রিয়তা আশ্চর্য হলো, পরক্ষণে বুঝে নিল আদ্রিজা সবাই বলেছে নিজের স্বামীকে। খারাপ লাগলো না, তবে পুরনো কথা উঠাতে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলতে শুরু করলো, আমি তো জানি না, আর পুলিশ কখনোই আদ্রিজার থেকে ওর কনফেশন নেওয়ার চেষ্টা করেনি। আমি একজনকে সন্দেহ করেছিলাম, হঠাৎ একদিন পুলিশ কেসটাই বন্ধ করে দিল, ফলে সন্দেহ বাড়লো। কিন্তু না তো ছিল কোনো প্রমাণ, আর না তো ক্ষমতা বলে কিছু করতে পেরেছি আমি বা আমরা কেউ। রুদ্ধ প্রিয়তার চোখের পানে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো হয়তো অনেক কিছু। ছোট করে বলল, কাকে সন্দেহ হয়েছিল তোমার আর কেন? প্রিয়তা মনে করার চেষ্টা করে বলল, একদিন রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে একটা মেয়েকে ভরা রাস্তায় টিজ করছে। পছন্দ হলো না আমার বিষয়টা। ছেলেটাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ছেলেটা আমাকেই নোংরা কথা বলতে শুরু করলো। সহ্য করতে না পেরে মেরে দিয়েছিলাম একটা থাপ্পড়। সেদিন ছেলেটার চোখে আমার প্রতি রাগ দেখেছিলাম। অবশ্য এটাই স্বাভাবিক, ওই ছেলেটাকেই সন্দেহ করেছিলাম, কারণ ওই দিন ছেলেটাকে আমি ওই রাস্তায় দেখেছিলাম। আর ঘটনার পর আরো বলেছিল ওরা নাকি অন্য মেয়েকে তুলতে গিয়ে ভুল করে ওকে নিয়ে গিয়েছিল। বলতে বলতে মেয়েটার গলা ধরে এলো। ছেলেগুলোর প্রতি রাগ মেয়েটার চোখে স্পষ্ট ধরা দিল। এটার রাগ দেখে রুদ্ধ সূক্ষ্ম আসলো। এই সবকিছুই তার জানা, যা জানতে এসেছে তা জানার প্রয়াসে ফোন করে প্রিয়তার সম্মুখে মেলে ধরলো। সেখানে একটা ছেলের ছবি জ্বলজ্বল করছে। রুদ্ধ ছোট করে উচ্চারণ করলো, এটাই সেই ছেলে তাই না? প্রিয়তা দ্রুত বেগে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। উৎকণ্ঠা নিয়ে বলল, আপনি এনাকে চেনেন ভাইয়া? জবাব দিল না রুদ্ধ। ফোনটা রেখে দিয়ে শেষবারের মতো প্রশ্ন করলো, কোন থানায় কেস ডায়েরি হয়েছিল? প্রিয়তা জবাব দিল। ততক্ষণে কফিও চলে এলো। রুদ্ধ নিজের কফিটা নিয়ে তাতে চুমুক বসালো। পুনরায় তাকালো প্রিয়তার পানে, শান্ত স্বরে বলে উঠলো, ভেবেছিলাম তোমাদের মাঝে আসবো না, কিন্তু তোমার চোখ বলছে তুমি আমার ভাইকে পছন্দ করো, তাই একটা কথা বলতে চাই, বলবো? প্রিয়তা কফি ধরা হাতটা থেমে গেল। অবাক নেত্রে তাকালো রুদ্ধর পানে, হয়তো বোঝার চেষ্টা করলো কিভাবে বুঝলো লোকটা। রুদ্ধ প্রিয়তার কৌতূহল বুঝে হাসলো। মেয়েটার অনুমতির আশায় বসে না থাকে নিজের মতো করে বলে উঠলো, আমার ভাই হোক কিংবা অন্য কেউ, যারা আমাদের ভালোবাসবে তাদের একটা সুযোগ দেওয়া উচিত। মানছি ও ভুল করেছিল, কিন্তু ভুল বুঝতে পেরেছে এটাই কম নয় কি? মানুষের অনুতপ্ত হওয়ার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। যতটা ভাবো ততটাও খারাপ নয়, সবাই পারফেক্ট হয় না প্রিয়তা। ধরো তুমি কাউকে বিয়ে করলে, আর বিয়ের পর জানলে সে ভালো নয়, তখন কি করতে? মানিয়ে নিয়ে কাটিয়ে দিতে নিশ্চয়ই। আমি ওর ভাই হয়ে এতটুকু গ্যারান্টি দিতে পারি, ঠকবে না তুমি। বাকিটা তোমার ইচ্ছে। রুদ্ধ কপিটুকু শেষ করলো না, বিল পরিশোধ করে উঠে পড়লো। না তো আর কিছু বললো না, তো প্রিয়তার কোনো কথা শোনার অপেক্ষা করলো। এগিয়ে গেল দরজার দিকে। এদিকে রুদ্ধর কথা শুনে প্রিয়তা যেন ভাবনায় গুম হলো। কোনো হিসাব নিকাশে মত্ত হলো মেয়েটা। রুদ্ধকে যেতে দেখে ধ্যান ছুটলো। কিছু ভেবে আকস্মাৎ পেছন থেকে ডেকে বলে উঠলো, কিন্তু ভাইয়া, আপনার ভাইকে বিয়ে করলে তো আপনি আমার ভাসুর হয়ে যাবেন, তখন তো আপনার সাথে একটু মজাও করতে পারবো না। এই দুঃখ কি করে মেটাবো আমি? রুদ্ধ থেমে পিছু ঘুরে তাকালো। মুখটা হা হয়ে এলো তারই। এ কি আজব কথা বাপরে। বউটা তার ঠিকই বলে, এ মেয়ে পাগল, না হলে কারো মাথায় এমন চিন্তা আসে? এই যে কফি শপের লোকগুলো তার কথা শুনে তাকিয়ে আছে, অথচ মেয়েটার তাতে কোনো ফারাকই পড়ছে না। রুদ্ধ মুখে হাসি ফুটিয়ে তুললো। পুনরায় ঘুরে হাঁটতে শুরু করলো। মেয়েটার মুখে হাসি ফুটাতে কিছুটা উচ্চ আওয়াজে বলে উঠলো, ডিসকাউন্ট হিসেবে যদি আজীবন দুলাভাই হয়ে থেকে যায় তাহলে চলবে তো শালি সাহেবা? আর এদিকে পার্টি অফিসে নিজেদের কাজে ব্যস্ত রুদ্ধ বিভিন্ন কাজে মশগুল। কফি শপ থেকে আসার পর থেকে কাজই করে চলেছে একটা নাম, সাহায্য করছে নাসিম। দুভাই অনেক কিছু সমাধান করার চেষ্টায় বোধ হয়। এতক্ষণে বিকেল হয়ে তা পেরিয়েও গেছে মনে হয়, কিন্তু সেদিকে ধ্যান নেই দুই ভাইয়ের।
ডাক্তারদের কাজে ব্যাঘাত ঘটাতে রুদ্ধর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে বাবার ফোন দেখে রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো রাশেদুল সাহেবের একটা মাত্র বাক্য, যত সম্ভব দ্রুত বাড়িতে ফিরে আসো। কল কেটে গেল, কিন্তু রুদ্ধর চিন্তা বেড়ে গেল। বাবার কণ্ঠস্বর কেমন ছিল? খারাপ কিছু ঘটেছে বুঝি? মেয়েটা তখন অভিমান নিয়ে বাড়ি ফিরেছিল। মেয়েটার কিছু হয়েছে? কলেজ তো অনেক আগেই শেষ হয়েছে, তার বোনটা বাড়িতে ফিরেছে তো। কাল রাতে তার কিছু করতে না পেরে শয়তানগুলো তার পরিবারের কাউকে। আর ভাবতে পারল না রুদ্ধ। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ করে। চট জলদি উঠে দাঁড়িয়ে নাসিমের উদ্দেশ্যে একটাই কথা বলল, দ্রুত গাড়ি বের কর নাসিম, বাড়ি ফিরতে হবে আমাকে। অপরাহ্নের শেষ সময় চলছে, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যার দেখা মিলবে। ঘন্টা দুয়ের অধিক সময় পেরিয়ে গেছে কফি শপ থেকে ফিরেছে। এখন নিজের অফিস কক্ষে বসে একমনে কাজ করে চলেছে। পাশে নাসিমও বসে ভাইয়ের কাজে হাত লাগাচ্ছে। কক্ষটায় ফ্যান ঘোরার শব্দ আর কাগজ উল্টানোর শব্দ ছাড়া আপাতত আর কিছুই কর্ণগোচর হচ্ছে না। দুই ভাই নিজেদের মাঝে থেকেও কোনো কথা বলছে না। রুদ্ধর কাজের ফাঁকে হঠাৎ চোখ পড়ল নাসিমের উপর। ছেলেটা কাজ সামনে নিয়ে বসে আছে, অথচ ঘুমে ঢুলছে। রুদ্ধ চোখ ছোট করে তাকালো। পরক্ষণে হাতের পেপার টেবিলের উপর রেখে দিয়ে ডেকে উঠল, নাসিম। নাসিম ধরপড় করে উঠল, তড়িঘড়ি করে বলল, বলো ভাই। রুদ্ধ বলল, ঝিমুচ্ছিস কেন? নাসিম জুড়ে একটা হামি ছুড়ল হাওয়ায়। চোখটা ডলে স্বাভাবিক হয়ে কাগজপত্র উল্টাতে পাল্টাতে শুরু করে তেসরা কণ্ঠে জবাব দিল, বুঝতে পারছো না কেন ঝিমুচ্ছে, তাই না? বুঝবে কি করে? নিজে তো ভবিষ্যতে সুন্দর মুহূর্ত কাটালে, শত্রুদের ধাওয়াও খেলে, বাড়ি ফিরে ঘুমালেও। তোমার আর কি, শুধু নির্দেশ দিয়েই শেষ। রুদ্ধ তেরা চোখে তাকিয়ে রইল। ছেলেটা যে রাতভর ঘুমায়নি তাও বুঝলো। সে কি করে ভুলে গেল ছেলেটার ঘুম প্রয়োজন? হতাশার শ্বাস ফেলে বলল, ঘুমিয়ে নিতি একটু সময়। নাসিম বলল, ঘুমানোর সময়টা দিলে কই? সেই সন্ধ্যা থেকে ঘর সাজাইলাম আমি। সবশেষে নিজেদের কাজ হতেই ভাবিকে নিয়ে চলেও গেলে, আমাকে একটু কেক খেতেও ডাকলে না। কিন্তু কাজগুলো আবার আমার জন্য রেখে গেলে, তাও মেনে নিতাম। কিন্তু ভাবি নিশ্চয়ই ভেবেছে তুমি করেছিলে। কাজ করি আমি আর ফাও ক্রেডিট পাও তুমি, এই দুঃখ আমি কি করে ভুলি? রুদ্ধ সেই কখন কাজে মন দিয়েছে, তার সব কথা শোনার ইচ্ছে নেই। ঘুম হয়নি, এখন হাজার কথা শোনাবে। অথচ সে যদি বলতো একটু ঘুমিয়ে নে, তখন কানে তুলতো না। ফাজিল একটা। শুধু ছোট করে পুনরায় নির্দেশ দিল, আজ দ্রুত বাসায় চলে যাস। নাসিম বিরক্ত হলো ভাই তাকে পাত্তা দিল না দেখে। ভেবেছিল আরো কতগুলো অভিযোগ জানাবে, যাতে ভাই একটু দুঃখ প্রকাশ করতে পারে। কিন্তু এই বান্দা নিজেও জবাব না দিয়ে কাজে ধ্যান দিল, আবার সেখানটায় নীরবতা এসে ধরা দিল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। শব্দ করে বেজে উঠল রুদ্ধর সেলফোন খানা। রুদ্ধ হাতে নিয়ে দেখলো বাবার ফোন দেখে সহসা রিসিভ করে কানে তুলে শান্ত স্বরে বলল, বলো আব্বু। বিপরীত পাশ থেকে রাশেদুল সাহেব কথা বাড়ালেন না, কেবল রুদ্ধের উদ্দেশ্যে একটাই বলে আওড়ালেন, যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসো। তারপর কেটে গেল কলটা। রুদ্ধর ভ্রুতে ভাঁজের দেখা মিলল। বাবার স্বরটা উদ্বিগ্ন শোনালো নাকি ক্রোধান্বিত শোনালো? এত দ্রুত বললে কি কিছু বোঝা যায়? খোলাসা করে বললেও না কেন যাবে? আজব। তবে পরক্ষণে হঠাৎই মনে চিন্তাই বাসা বাঁধল। অর্ধাঙ্গিনীর কথা স্মরণে এলো। মেয়েটা কাল থেকে ভয় পেয়েছিল, তারপর আজ অভিমান করে বাড়ি ফিরেছে। কান্না করে অসুস্থ হয়ে পরিণত। আবার বোনের কথা স্মরণে এলো। কলেজ তো অনেক আগেই শেষ হয়েছে, বোনটা বাড়ি ফিরেছে তো। কাল তাকে না পেয়ে আবারও শয়তানগুলো তার বোনটার কোনো ক্ষতি করেনি তো। রুদ্ধ আর কিছু ভাবার অবকাশ পেল না। হঠাৎ রুদ্ধর মনে ভয় জড়ো হলো। ফোন লাগালো ছোট ভাইকে, পরক্ষণে মাকে আর বউকে, কিন্তু কাউকেই পেল না ফোনে। এতে আরো উদ্বিগ্ন হলো রুদ্ধর চিত্ত। সহসা উঠে দাঁড়ালো। নাসিমের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে বলল, নাসিম দ্রুত গাড়ি বের কর, বাড়ি ফিরতে হবে আমাকে। ব্যস্ত কদমে বেরিয়ে গেল রুদ্ধ। নাসিম অবাক হওয়ার সময়ও পেল না। বুঝলো না হঠাৎ করে ভাইয়ের কি হলো, কিন্তু ভাইকে যেতে দেখে নিজেও দ্রুত পদে বেরিয়ে গেল রুমটা থেকে। আর এদিকে ঢাকার জ্যামকে পায়ে মারিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছালো রুদ্ধ। সদর দরজা পেরিয়ে হলরুমে এসে স্থির হলো। পেছন পেছন নাসিমও ছুটে এলো কি হয়েছে দেখার জন্য। হলরুমে সবাই উপস্থিত আছে, ওই তো মা বাবা সহ বোনকেও দেখা যাচ্ছে। বউটাও পাশে নতমুখে দাঁড়িয়ে আছে। বাড়ির প্রত্যেকটা সদস্যকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তি পেল রুদ্ধ। চোখ বুজে জুড়ে একটা শ্বাস নিল। পরক্ষণে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বাড়ির পরিবেশটা বোঝার চেষ্টা করলো। বাড়িটা কিছুটা সাজানো, এর কারণ রুদ্ধের জানা। বউয়ের জন্মদিন উপলক্ষে সবাই মিলে কিছুটা আনন্দ করতে চেয়েছিল। ছোটখাটো একটা অনুষ্ঠান করার কথা, কিন্তু সবাই এভাবে দাঁড়িয়ে আছে কেন? পরিবেশ যেন থমথমে। রুদ্ধর চোখ আরো তীক্ষ্ণ হলো যখন দেখতে পেল প্রিয়তার বাবা মিন্ময় সাহেব তার বাবার পাশে একটা সোফায় বসে আছেন। এতক্ষণে খেয়াল হলো স্বয়ং প্রিয়তাও এ বাড়িতে উপস্থিত, তার বউয়ের পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে। এদের উপস্থিতির কারণ জানে না রুদ্ধ, তবে প্রিয়তাকে দেখে আর ভাইকে নতশিরে দাঁড়িয়ে থাকতে দেখে ঠিক বুঝলো এরা কোনো কাণ্ড ঘটিয়েছে। রুদ্ধকে দেখে তার বাবা উঠে এলেন। রুদ্ধ বউয়ের পানে তাকিয়ে নির্দেশনা দিল, আমাকে এক গ্লাস পানি দাও তো আদ্রিজা। স্বামীর কণ্ঠ শুনে আদ্রিজা তাকালো, লোকটাকে ক্লান্ত দেখাচ্ছে। তখন ওই দৌড়ে গেল পানি আনতে। রুদ্ধ বাবার পানে তাকিয়ে বলল, কি হয়েছে আব্বু, এভাবে বাড়ি আসতে বললে কেন? প্রশ্ন শুনে রাশেদুল সাহেব ছোট ছেলের পানে তাকালেন, যে এখন ফ্লোরের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে ভদ্র ছেলের মতো। ছেলেকে দেখে তিনি রেগে বারুদের নেই ফেটে উঠলেন। তারপর বললেন, কাউকে
না জানিয়ে বিয়ে করে এনেছে তোমার কুলাঙ্গার ভাই। আদ্রিজা এক গ্লাস পানি এনে স্বামীর হাতে দিল। রুদ্ধ তা নিয়ে সবেমাত্র মুখে দিল, ঠিক সেই মুহূর্তে বাবার মুখে এমন বাক্য শুনে সব পানিটুকু ছিটকে বেরিয়ে এলো মুখ থেকে। সম্মুখে আদ্রিজা থাকায় সব পানি ছিটকে গিয়ে পড়লো তার মুখে। রুদ্ধ নিজের কাজে নিজেই হতবাক হয়ে গেল। গ্লাসটা রেখে হ্যাং মেরে দাঁড়িয়ে থাকা বউয়ের মুখটা ব্যস্ত হাতে মুছে দিতে শুরু করলো। আদ্রিজা কাদো কাদো চোখ করে তাকালো স্বামীর পানে। রুদ্ধ অসহায় স্বরে ছোট করে বলল, সরি সোনা। আদ্রিজা কিছু না বলে থপ থপ পা ফেলে গ্লাসটা নিয়ে পুনরায় কিচেনে চলে গেল। ফিরে এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে মৃন্ময় সাহেবকে সালাম দিয়ে নিজেও অন্য সোফায় বসে পড়ল। বাবার পানে তাকিয়ে ফের বলল, এখন বলো কি হয়েছে? রাশেদুল সাহেব নিজের রাগ দমাতে পারলেন না। বলার পরেও বড় ছেলেকে পুনরায় একই প্রশ্ন করতে দেখে রেগে বলল, শুনতে পাওনি কি বলেছি? বিয়ে করে এনেছে তোমার ভাই, তাও কাউকে না জানিয়ে। রুদ্ধ আর চোখে তাকালো প্রিয়তার পানে। এই বুদ্ধি যে এই মেয়ে ছাড়া আর কারো নয় তা বেশ ভালোই বুঝলো। এই তো দুপুরে মেয়েটার সাথে দেখা করে এলো, এর মাঝেই বিয়ে করে নিতে হলো। দুটো দিন অপেক্ষা করতাম। এখন তার বাবা যদি জানে যে সেও আজ এই মেয়েকে সাজেশন দিয়ে এসেছিল, তাহলে তো তাকেও আজ বাবা আর আস্ত রাখবে না। যে রাগা রেগেছে আজ। রুদ্ধ গলা খাকারি দিয়ে ভয়ে ভয়ে বলে উঠল, তো কি হয়েছে? মেনে নিলেই তো হয়। তার বাবা বলল, খবরদার যদি মেনে নেওয়ার কথা বলেছ তো। কথার মাঝে বাবার কথা পেয়ে থেমে গেল রুদ্ধ। বাবার কথা শেষ হতেই ফের বলল, তাহলে কি করবে এখন? রাশেদুল সাহেব কঠোর স্বরে বললেন, বেরিয়ে যেতে বলো তোমার ভাইকে বাড়ি থেকে। মানি না এই বিয়ে আমি। সবার দৃষ্টি এখন রাশেদুল সাহেবের দিকে, শুধুমাত্র প্রিয়তা ব্যতীত। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে বাড়িটা দেখতে ব্যস্ত। মেয়ের কাজ নজরে পড়তে মৃন্ময় সাহেব হতাশ হলেন। স্মরণ করতে শুরু করলেন কিছু মুহূর্ত পূর্বের কথা। আর এদিকে মৃন্ময় সাহেব আজ বাড়িতেই ছিলেন। বিকেল হয়ে এসেছে, অথচ মেয়েটা তখনও বাড়ি ফেরেনি। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন, মেয়েটা এই বুঝে ফিরে এলো। পাশেই উনার মা বসা, মহিলা বসে টিভি দেখছেন নিজের বৌমার সাথে। মৃন্ময় সাহেবের অপেক্ষা শেষ করে প্রিয়তা ফিরে এলো বাড়িতে। সবকিছুই ঠিকঠাক। মৃন্ময় সাহেবও অত খুব বেশি না ভেবে মেয়ের উদ্দেশ্যে বললেন, এত দেরি করলে কেন? প্রিয়তা বলল, বিয়ে করতে গিয়ে একটু দেরি হলো আর কি। জবাব দিয়ে মেয়েটা জোরে একটা শ্বাস ফেললো, যেন মেয়েটা অনেক কষ্ট করে ফিরেছে। এদিকে মেয়ের জবাব শুনে মৃন্ময় সাহেব কেসে উঠলেন। মজা করছে ভেবে পুষ্পিতা বেগমও ধ্যান দিলেন না খুব একটা। কথাটা শুনে পাশ থেকে খাদিজা বেগম রাগ দেখিয়ে বললেন, ওই সেমরি বাপের লোকে কেউ এমনি কথা কয়, যা ভাগ। প্রিয়তা দাদির উদ্দেশ্যে একটা মুখ ভেঙানো দিয়ে বাবার উদ্দেশ্যে বলল, মজা করার সময় নেই, তুমি দ্রুত ওঠো আব্বু, শ্বশুর বাড়ি যেতে হবে আমাকে। মৃন্ময় সাহেব একের পর এক ভেবাচেকা খেয়ে গেলেন। পুষ্পিতা বেগম এবার টিভি অফ করে দিয়ে মেয়ের দিকে ধ্যান দিলেন। এ মেয়েকে মোটেও বিশ্বাস করা যায় না। কখন কি করে বসে, আস্ত ফাজিল। সেদিনই তো একটা ছেলের কথা বলল, কোথাও বিষয়টি সত্যি নয় তো। মেয়ে মজা করছে ভেবে মুচকে এসে বললেন মৃন্ময় সাহেব, মজা করেও বলছো মজা করার সময় নেই, ব্যাপার না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো আম্মু। প্রিয়তা বোধহয় বিরক্ত হলো, উচ্চস্বরে ডেকে উঠল, ওই কালাচান ভেতরে আসবেন নাকি আমি টেনে আনবো? দ্রুত আসুন, নইলে কেউ বিশ্বাসই করছে না আমার কথা। প্রিয়তার কথায় সবাই দরজার দিকে তাকালো। ডাক দেওয়ার পর ওই দরজার আড়াল থেকে বেরিয়ে এলো রুনাক। ছেলেটার চোখে মুখে লজ্জার অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। রুনাককে দেখে মৃন্ময় সাহেব আশ্চর্য হলেন পাহাড় সম। পুষ্পিতা বেগমের মুখখানা হা হয়ে গেল। খাদিজা বেগম চশমার আড়ালে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন, কোথাও এই মেয়ে সত্যি বলছে না তো। মৃন্ময় সাহেব আনমনে বুকা হেসে রুনাকের উদ্দেশ্যে বললেন, আমার মেয়েটা সত্যি বলছে না তো বাবা। রুনাক অস্বস্তি নিয়ে তাকালো সদ্য হওয়া শ্বশুরের পানে। অস্বস্তি নিয়ে জবাব দিল, জি আঙ্কেল, প্রিয় সত্যি বলছে, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে অনেক বুঝিয়েছিলাম এভাবে বিয়ে না করতে, কিন্তু ও শুনলই না। রুনাকের স্বর যেন আস্তে আস্তে মিউট হয়ে এলো, নিচু শরীর করে নিল। এদিকে মৃন্ময় সাহেবের মাথা ঘোরার উপক্রম। খাদিজা বেগম এবার চিল্লিয়ে উঠলেন, এই ছেমরি, তোরা কইতাম বইলা তুই হাসাই হাসাই পলাইয়া বিয়ে করে লাইছস, এবার তোর বাপের মান সম্মান শেষ হইব বুঝোস নাই? তেসরা স্বরে জবাব দিল প্রিয়তা, কেন বুড়ি তুমি খুশি হও নাই? খাদিজা বেগম বলল, খুশি হইব না কেন, বিয়ে করছস তাতে খুশি, তাই বলে এমনি বিয়ে করবি? প্রিয়তা বলল, খুশি হয়েছে, এখন চুপচাপ বসো, কথা কইও না এত, ঝগড়া করারও সময় নেই আমার। দুই দাদি নাতনির কথা কাটাকাটির মাঝে বাকি তিনজন যেন হ্যাং মেরে ঝুলে আছে। এতক্ষণে প্রিয়তার মা পুষ্পিতা বেগম এগিয়ে এলেন। রুনাকের উদ্দেশ্যে আশ্চর্য হয়ে বললেন, তুমি আদিজার দেবর তাই না? রুনাক বলল, জি আন্টি। জবাব পেয়ে খাদিজা বেগম বোধহয় রেগে গেলেন। এতক্ষণে যা মেনে নিতে চাইছিলেন, এবার যেন তা ধুলোও গড়াগড়ি খেলো। আদিজার দেবর কথাটা শুনে এবার তিনি গমগমের স্বরে বললেন, কি কইলা সুকরা, তুমি ওই আরুর দেবর লাগো? আরে এই মাইয়া আর ছেলে খুঁজা পাস নাই, এখন থেকে তুই ওই মায়ের কাছে সবসময় থাকবি, জানোস না এমন মাইয়াদের মুখ দেখলে। শেষ করতে দিল না প্রিয়তা, তার বোধহয় জানা এরপর কি বলবেন তার দাদি। রেগে তেরে গেল মেয়েটা, রাগ নিয়ে বলল, খবরদার বুড়ি, যদি ওকে নিয়ে একটা খারাপ শব্দ উচ্চারণ করেছে তো, তাহলে যাওয়ার আগে তোমার মুখ ভেঙে রেখে যাবো বলে দিলাম।
দিলাম। প্রিয় থাম। মায়ের ডাক পেয়ে চুপ করে সরে এলো প্রিয়তা। খাদিজা বেগম নাতনির হঠাৎ রাগ দেখে থমেরে গেলেন। মিন্ময় সাহেব এতক্ষণে হতাশার শ্বাস ফেলে বললেন, বিয়ে তো করে নিয়েছো, তাহলে এখন কি চাও? প্রিয়তা এগিয়ে এসে বাবার একটা হাত আঁকড়ে ধরলো, লজ্জাবতী রূপ দেখে বলল, আমাকে একটু শ্বশুরবাড়িতে রেখে আসো না প্লিজ আব্বু। বুঝোই তো প্রথমবার শ্বশুরবাড়ি যেতে একটু লজ্জা লাগছে তোমার মেয়ের। মিন্ময় সাহেব খুক খুক করে কেসে উঠলেন, তাদের পরিবারে তো এমন কেউ নেই, তাহলে মেয়েটা কার মতো হলো? যার পালিয়ে বিয়ে করতে লজ্জা লাগেনি, তার নাকি এখন একা শ্বশুরবাড়ি যেতে লজ্জা লাগছে। তিনি অসহায় দৃষ্টিতে তাকালেন নিজ স্ত্রীর পানে, হয়তো জানতে চাইলেন এখন ওনার করণীয় কি। পুষ্পিতা বেগম বুঝতে পেরে বলতে চাইলেন, আমি কি বলি, আপনি একা গিয়ে রুদ্ধর বাবার সাথে কথা বলে দেখুন, তারপর না হয় মেয়েকে নিয়ে যাবেন ওনারা। মায়ের কথা শেষ না হতেই প্রিয়তা বলে উঠল, খবরদার আম্মু এমন কথা বলেছ তো, আমি আজই শ্বশুরবাড়ি যেতে চাই। রুনাক আর মিন্ময় সাহেবের এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একজন ভাবলেন এ কেমন মেয়েকে জন্ম দিয়েছেন তিনি, আর অন্যজনের প্রথম দিনই মনে হলো এ কেমন মেয়েকে বিয়ে করে ঘরে তুলতে চলেছে সে। মিন্ময় সাহেব মেয়ের জেদের কাছে হার মেনে একরাশ লজ্জা নিয়ে রওনা হলেন মেয়ের সদ্য হওয়া শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর এদিকে এটাকে এখনই বেরিয়ে যেতে বলো আমার বাড়ি থেকে। পুনরায় রাশেদুল সাহেবের বাক্য শুনে বাস্তবে পদার্পণ করলেন মিন্ময় সাহেব। ভীষণভাবে লজ্জিত হলেন, মেয়েটা এমন কাণ্ড ঘটানোর আগে একবার ভাববে না? এখন যদি সত্যিই মেনে না নেন ভদ্রলোক, তখন সবাই নিশ্চুপ। মূলত রাশেদুল সাহেবের রাগ দেখে কেউ কোনো কথা বলছে না, হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। তবে রুনাকের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আব্বু। ছেলের কণ্ঠ পেয়ে তেরে এলেন ছেলের কাছে, রাগের বসে বলে উঠলেন, অসভ্য ছেলে, বেয়াদব ছেলে, সাহস কি করে হলো আমাদের না জানিয়ে বিয়ে করার? রুনাক মুখটাকে ভোলাভালা বানিয়ে নিয়ে করুণ স্বরে বলল, ছোট মানুষ তাই বুঝতে পারেনি, ভুল করে ফেলেছি। তুমি তো বড় মানুষ, তাই বড় মনের পরিচয় দিয়ে এবারের মতো ক্ষমা করে দাও আব্বু। রাশেদুল সাহেব এই পর্যায়ে রেগে না গিয়ে স্বাভাবিক স্বরে আলতো হেসে বলে উঠলেন, পারলাম না ক্ষমা করতে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রুনাক যেন অথৈ সাগরে নিমজ্জিত হয়েছে, অসহায় হয়ে মা আর বড় ভাই সবার পানে তাকালো, কিন্তু মুখে সবার কলুপাটা। রুনাক শেষ চেষ্টা করতে সাহসের সাথে বলল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না আব্বু। রাশেদুল সাহেব কোনা চোখে তাকালেন, বুঝতে না পেরে ছোট করে বললেন, কেন পারি না? রুনাক বলল, কারণ ভুল করলেও আমি তোমার ছেলে আব্বু। রাশেদুল সাহেব যেন মজা পেলেন, এসে ছেলের মুখে পরম যত্নে হাত রেখে হাসি মুখে বলে উঠলেন, আজ থেকে মানি না ছেলে তোমাকে, এখন বের হও। রুনাক হার মানলো, বাবা রেগে থাকাটা স্বাভাবিক কিছু নয়, কিন্তু এত রেগে যাবে ভাবেনি। কি এক মুসিবত পড়লো সে। তাকালো ক্ষণকাল পূর্বে বিয়ে করে আনা প্রেয়সীর পানে, হতাশার শ্বাস ফেলে বলল, ঠিক আছে যাচ্ছি, কিন্তু থাকার জন্য অন্তত তোমার একটা বাড়ি আমার নামে লিখে দাও আব্বু। রাশেদুল সাহেবের রাগটুকু আবারও বেড়ে গেল। রাগ এত হলো যে রাগ দেখাতেও ভুলে গেলেন। অবাক স্বরে বললেন, নির্লজ্জ ছেলে, এত কিছু পরেও বাড়ি চাইতে লজ্জা করে না? এত কিছু হওয়ার পরেও লজ্জা অবশিষ্ট থাকে বুঝি? সে তো এই মুহূর্তে বড্ড হতাশ, এই মুহূর্তে কেউ তার হয়ে কথা বলছে না, এই দুঃখ সে কি করে ভুলবে? সেও দেখে নিবে সবাইকে। আনমনে জবাব দিল, না করছে না, বিয়ে না হতে হতেই তোমার বৌমা সব লজ্জা হরণ করে নিয়েছে আব্বু। হঠাৎ হলরুমটাই হাসির শব্দে মুখরিত হয়ে উঠল। পালনোরা রায়া নিজের হাসি চেপে রাখতে, বাকি সবার মুখেও তখন চাপা হাসি। রাশেদুল সাহেব কড়া চাহনি নিক্ষেপ করতেই সবার হাসি আবার নিভে গেল। রাশেদুল সাহেব আবার নিজ স্ত্রীর পানে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বললেন, নূর, তোমার এই নির্লজ্জ ছেলেকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো বলছি। নূর বেগম স্বামীকে আর ভয় পেলেন না, স্বাভাবিক কণ্ঠে বললেন, তুমি কিছু সময়ের জন্য বাড়ি থেকে চলে যাও, তাহলে আর ছেলেটার মুখ দেখতে হবে না, ততক্ষণে এখানকার সবকিছু ঠিক হয়ে যাবে। এটা ওনার বউ, ছেলে ভুল করেছে, আর বউ ওনাকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। আহ, কি জীবন ওনার। থমথমে কণ্ঠে বলল, আমার বাড়ি থেকে আমি কেন যাব, ওকে বেরিয়ে যেতে বলো। রুনাক বুঝলো বাবাকে এভাবে মানানো যাবে না, তাই হঠাৎ প্রিয়তার পানে তাকিয়ে বলল, এই প্রিয়, চলো আমরা বেরিয়ে যাই। রাশেদুল সাহেব কড়া চোখে তাকালেন ছেলের পানে। তিনি কিছু বলার আগে প্রিয়তার স্বর ভেসে এলো, আজব, আমি কেন যাব? শ্বশুর বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, গেলে আপনি যান। রাশেদুল সাহেব সুযোগ পেয়ে বলে উঠলেন, ঠিক হইতো, আমার বৌমা কেন যাবে? যাবে তো তুমি একা। রুনাক এমন করে তাকালো যেন চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে। তাকে আরো খানিকটা অসহায় করে দিতে রুদ্ধ উঠে এলো। ভাইয়ের হাতে নিজের বাড়ির চাবি দিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল, হানিমুনটা সেখানেই সেরে নিস, তবে তা একা একা। রুনাক কাদো কাদো মুখ করে তাকালো, হাসবে নাকি কাঁদবে? যার প্ররোচনায় বিয়ে করলো তাকে সবাই মেনে নিচ্ছে, আর তার বেলায় যত দোষ নন্দ ঘোষ, আর তার ভাইটাও কত পাজি যে থাকার জন্য বাড়ি দিচ্ছে, হানিমুন সারতে বলছে, অথচ বউটাকেই দিবে না। এ কেমন মুসিবতে পড়লো সে। রুনাকের ভাবনার মাঝে মিন্ময় সাহেব উঠে এলেন। ভদ্রলোক লজ্জায় অস্বস্তিতে গাঢ় হয়ে আছেন। তবুও মেয়ে ভুল করেছে, কিছু তো করা প্রয়োজন ভেবে রাশেদুল কাদেরের সামনে এসে হাত জোর করে বললেন, মেয়েটা আমার বাচ্চা, ভুল করে ফেলেছে, আমি তার হয়ে ক্ষমা চাইছি ভাই সাহেব। যদি প্রিয় মাকে আপনাদের পছন্দ না হয় আমি নিয়ে যাচ্ছি,
কিন্তু নিজের ছেলেকে এর জন্য বাড়ি থেকে বের করে দিবেন না। সিঁড়ির প্রান্তে ভাবলেশীন দাঁড়িয়ে থাকা প্রিয়তা বাবার কথায় বাগড়া দিয়ে বলে উঠল, আরে আব্বু বুঝছো না, আমাকে সবারই পছন্দ, কিন্তু এনাদের নিজের ছেলেকেই পছন্দ নয়। ঠিক বলেছেন আঙ্কেল, সরি শ্বশুর আব্বা। শেষ প্রশ্নটা নিজের শ্বশুরের উপর ছেড়ে দিলেন। রাশেদুল সাহেব বোধহয় বৌমার সম্বোধন শুনে ভরকে গেলেন, তবুও বৌমার সাথে তাল মিলিয়ে বললেন, একদম ঠিক বলেছ আমার বৌমা, তুমি এটাকে বিয়ে করলে কিভাবে বলো তো? মিন্ময় সাহেব রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, ফলে প্রিয়তার জবাব দিল না। আর রুনাক বউয়ের কথা শুনে কেবল রাগে টেপা মাছের মতো ফুলল। পোল্টিবাজ মেয়ে একটা। রাশেদুল সাহেব মিন্ময় সাহেবের উদ্দেশ্যে নরম কণ্ঠে বললেন, হাত জোর করে আমাকে ছোট করবেন না, প্রিয়তা মায়ের উপর রাগ নেই, কিন্তু ছেলেটা একবার বললেই হতো বিয়ে করতে চাই, আমি নিজে গিয়ে আপনাদের থেকে চেয়ে আনতাম মেয়েটাকে, কিন্তু বেয়াদবটা কি করলো, একটু তোষ হইল না। রুনাক একটু সুযোগ পেতেই ভাবলো সত্যিটা বলে দিবে সবার কাছে, কিন্তু সফল হলো না। তার আগেই প্রিয়তা ডেকে উঠলো নিজের বান্ধবীকে, আরও শুনে যেত। ডাক পেয়ে আদ্রিজা শাশুড়ির কাছ থেকে এগিয়ে গিয়ে বান্ধবীর কাছে গিয়ে কুল ঘেঁষে দাঁড়িয়ে বলল, বল। প্রিয়তা বলল, দুপুরে তোর বর আমাকে কফি ছাড়া কিছুই খাওয়ায়নি, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেয় না বোন। মেয়েটা জুড়েই বলল কথাটা, তাই সবাই শুনতে পেল। আদ্রিজা লজ্জায় সবার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এমনিতে একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, বুঝতে পারছে না কত লজ্জার বিষয় এটা, তার উপর নির্লজ্জের মতো সবার সামনে খেতে চাইছে। আদ্রিজা চোখ গরম করে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, চুপ থাক ফাজিল, পরিস্থিতি ঠিক হোক তারপর খাস। প্রিয়তা বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো, তা যে সত্যিই ক্ষুধা পেয়েছে। নূর বেগম বোধহয় বৌমার অবস্থায় বুঝলেন, বড় বৌমার উদ্দেশ্যে আজ্ঞা দিলেন, আরও ওকে খাবার এনে দাও, কিছু খেয়ে নিক মেয়েটা। ইস কত লজ্জা লাগছে। আর এই মেয়েটা। আদ্রিজা লজ্জা নিয়ে কিচেনের দিকে পা বাড়ালো, ভয় করলো ফুফি শাশুড়ি আবার কথা না বাড়ায়। তার ভাবনা সত্যি করে দিয়ে রুহানি বেগমের বিরক্তিকর কণ্ঠ শোনা গেল, এমন কাণ্ড ঘটানোর পরেও খিদে কি করে পাই বুঝি না, প্রথম দিন শাশুড়ি বাড়ি এসেই এমন বেহাল্লাপানা, নির্লজ্জ বেয়াদব মেয়ে কোথাকার। মিন্ময় সাহেব লজ্জিত হয়ে মাথা নত করে নিলেন। আদ্রিজার কি যে খারাপ লাগলো তা বলার নয়, তবুও বান্ধবী দুষ করেছে এভাবে আধারে মুখ এগিয়ে যেতে নিল। প্রিয়তা আড়মোড়া ভেঙে কিঞ্চিত হেসে বলল, আপাতত টায়ার্ড, খেয়ে দিয়ে একটু মোটা তাজা হতে দিন ফুফি শাশুড়ি, তারপর আপনার থেকে ভদ্রতার ক্লাস নিব, চলবে? রুহানি বেগম মুখ বাঁকালেন, বড় ভাই আর ছেলের সামনে বেশি কথা শোনানোর সুযোগ পেলেন না। সবার মুখে তখন শব্দহীন হাসি লেপটে। বান্ধবীর জবাব শুনে আদ্রিজা ফিরে এসে আগে প্রিয়তার হাত ধরল। কথা বাড়ালে এখানে আবার অশান্তি না শুরু হয় এই ভয়টা পেল মেয়েটা। প্রিয়তাকে নিজের সাথে নিয়ে যেতে হেঁটে হেঁটে শাসিয়ে উঠল, একদম চুপ করে থাকবি বলে দিলাম, না হলে দুদিনেও খাবার পাবি না, তোর জন্য আঙ্কেল অপমানিত হচ্ছে বুঝতে পারছিস না? প্রিয়তা জবাব দিল না, কেবল করুণ চোখে তাকালো আদ্রিজার পানে। রুদ্ধ স্ত্রীকে ডেকে উঠে বলল, আদ্রিজা প্রিয়তাকে আমাদের রুমে নিয়ে যাও, ওখানেই খেয়ে নিবে, এখানে আর থাকতে হবে না। আদ্রিজা সত্যিই তাই করলো। খাবার নিয়ে এসে বান্ধবীর হাত ধরে উপরে চলে গেল। মিন্ময় সাহেব পুনরায় ক্ষমা চেয়ে উঠলেন, মেয়েটা তাকে বারবার লজ্জিত করছে। রাশেদুল সাহেব বুঝলেন, রুদ্ধ এবার বাবার উদ্দেশ্যে বলে উঠল, অনেক তো হলো, এবার রাগ দেখানো বন্ধ করো আব্বু, রুনাককে রুমে যেতে পারমিশন দাও। আর আঙ্কেল প্লিজ লজ্জিত হবেন না, বাচ্চা ওরা না বুঝে করে ফেলেছে, আব্বুর কথায় কিছু মনে করবেন না, দুজনের সম্পর্কটাই এমন, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আমি বলছি প্রিয়তা এখানে ভালো থাকবে, চিন্তা করবেন না, আর নতুন করে দ্রুত বিয়ের ব্যবস্থা করলে ভালো হয়, তাই দ্রুত করুন। রুদ্ধর কথার বিপরীতে কেউ আর কোনো কথা বললেন না। নূর বেগম আর রুনাকের মুখ থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। রাশেদুল সাহেব মিন্ময় সাহেবকে নিয়ে বসলেন সেখানে। নূর বেগম চলে গেলেন নতুন বেয়ার খেদমত করতে, রুহানি বেগম চলে গেলেন উপরে, সাথে রায়া আর ঈশানীও। বাবার সামনে রায়ার আর কিছু বলা হলো না, তবে মেয়েটার খুশিতে নাচতে ইচ্ছে করছে। পরিবেশ খানিকটা স্বাভাবিক হতে রুদ্ধ উপরের দিকে অগ্রসর হয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার সাথে আয়। রুনাক আর চোখে বাবার পানে তাকিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো ভাইয়ের পিছু। সেই দেখা দেখি এতক্ষণে নীরব অবাক হয়ে দাঁড়িয়ে থাকা নাসিমও দুই ভাইয়ের পেছন পেছন দৌড় শুরু করলো। তাকেও তো জানতে হবে বিয়েটা কখন আর কিভাবে হলো। কফি শপ থেকে বেরিয়ে আনমনে হাঁটছে মেয়েটা। রুদ্রর সাথে থাকায় কিছুটা সময় ভালো লেগেছিল, কিন্তু এখন আবার সেই শূন্যতায় মন ছটফট করছে। কেন পাচ্ছে সেই কষ্ট? আর সুযোগ তো আছেই, কষ্ট লাঘব করার, তাহলে কেন এসব সহ্য করছে? হঠাৎ ওই মেয়েটা যেন নিজের মতো কিছু ভেবে নিল। ব্যাগ থেকে ফোনটা বের করবে না করেও রুনাকের নাম্বারটি বের করে কল লাগালো। এবার রিং হতেই অপাশ থেকে রিসিভ হলো। প্রিয়তা ফোনটা কানে তুলে জায়গার ঠিকানা দিয়ে বলে উঠল, ভার্সিটির পাশাপাশি আছি, এখন আসতে পারবেন? রুনাক বোধহয় অপ্রত্যাশিত কিছু পেয়ে বসেছে আজ, প্রশস্ত হয়েছে চটপটে গলায় বলল, একটু সময় দাও, এখনই আসছি। ছেলেটা বোধহয় দৌড়ে দৌড়ে এলো। প্রিয়তা নিজ জায়গায় দাঁড়িয়েই অপেক্ষায় ছিল ছেলেটার, তবে খুব বেশি অপেক্ষা করতে হলো না। রুনাক গাড়ি থেকে নেমে ছুটে এসে দাঁড়ালো প্রেয়সীর সম্মুখে, অস্থির স্বরে বলল, বলো কেন ডেকেছ? প্রিয়তা পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার মুখের দিকে, কোনো ভনিতে ছাড়াই দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, ভালোবাসেন আমাকে? রুনাক বোধহয় খানিকটা আশ্চর্য হলো, তবুও সে সময় ব্যয় না করে বলে উঠল, ভালোবাসি এটা বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে বলো? প্রিয়তা বলল, বিয়ে করবেন আমায়?
ধক করে উঠল রুনাকের ছোট হৃৎপিণ্ডখানা। অবাক হয়ে তাকালো মেয়েটার দিকে। হয়তো বোঝার চেষ্টা করলো মেয়েটা মজা করছে নাকি সত্যি বলছে। মনে হলো সত্যিই বলছে। তার অপেক্ষা শেষ হতে চলেছে ভেবে খুশি হলো, তবে তা মুখে প্রকাশ করলো না। সে তো বিয়ে করতে দুপায়েই খাড়া। মুখে বলল, তুমি রাজি থাকলে অবশ্যই করব। আমি আজই আব্বু আর ভাইয়াকে বলছি যেন তোমাদের। কথার মাঝে প্রিয়তা হঠাৎ করে বলে উঠল, আমি আজকেই বিয়ে করতে চাই। কথার মাঝে এমন একটা কথা শুনে রুনাকের মাথায় যেন বাজ পড়ল। খুশি খুশি ভাবটুকু হাওয়ায় উড়ে গেল। এবার মনে হচ্ছে মেয়েটা তার সাথে মজা করছে। না হলে আজ কিভাবে বিয়ে করবে? মনের কথা মুখেও চলে এলো, আজ কিভাবে বিয়ে করব? আই মিন কাউকে না জানিয়ে আর এত দ্রুত, মানে কিভাবে কি? প্রিয়তা এত কিছু ভাবলো না, এত কারণও দেখতে চাইলো না। তবুও একবার বলল, আজ বিয়ে করতে সমস্যা কোথায়? রুনাক বলল, আরে কাউকে না জানিয়ে কিভাবে করব? আব্বু জানলে আমাকে আর আস্ত রাখবে না। জবাব শুনে প্রিয়তার মাথায় যেন আরো শয়তানি বুদ্ধি চাপলো। কঠোর স্বরে বলল, আজ বিয়ে করলে বলুন, নাহলে এই সুযোগ আর পাবেন না। না করলে আমি যাচ্ছি, বাই। রুনাকের মাথা ঘুরে উঠল। এই তো মনে হলো সে মেয়েটাকে পেয়ে যাচ্ছে, আর এর মাঝে মেয়েটা কথা ঘুরিয়ে নিচ্ছে। বুকটা খালি হতে শুরু করলো। পারল না মেয়েটাকে দূরে ঠেলতে। তারপর বলল, আমি আজই বিয়ে করতে রাজি প্রিয়। চলমান পা দুটো স্থির করে হাসলো প্রিয়তা। ফিরে এসে নিজে রুনাকের একটা হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। স্থির হলো কাছাকাছি এক কাজী অফিসে। মেয়েটা এতটা অ্যাডভান্স দেখে রুনাকের মাথা ঘুরতে শুরু করলো। এই মেয়ের তো কোনো কিছুতে যায় আসবে না, কিন্তু তার তো ভেবেই গলা শুকিয়ে আসছে যে বাড়ি ফিরে বিয়ের কথা বলবে কিভাবে, আর সব শুনে তার বাবা কি রিয়েকশন করবে। আর এরই মাঝে নাসিম বলল, রুনাক ভাই তোমাদের বিয়েটা হলো কিভাবে বলো তো? নাসিমের প্রশ্নে ধ্যান থেকে বের হলো রুনাক। শেষ পর্যন্ত করেই নিয়েছে বিয়েটা সে। মেয়েটাকে পেয়ে খুশি সে, কিন্তু সব ভোগান্তি তার উপর দিয়ে যাচ্ছে, এটাই তার রাগের বিষয়। তার উপর নাসিমের এমন প্রশ্ন শুনে আরো রেগে গেল। তেসরা কণ্ঠে বলল, কবুল বললাম, একটা সই করলাম, হয়ে গেল বিয়ে। প্র্যাকটিক্যালি দেখতে চাস? তাহলে চল তোকেও বিয়ে করিয়ে আনি। নাসিম মুখ ভেঙালো জবাব শুনে। নিজেও ব্যঙ্গাত্মক স্বরে বলল, এতক্ষণ তো বাবার সামনে দাঁড়িয়ে ইঁদুরের ছানার মতো চুচু করছিলে, আর আমার সামনে আসতে শরীরে তেজ বেড়ে গেছে তাই না? এমন ভাব করছো যেন কেউ তোমাকে কিডন্যাপ করে বিয়ে করেছে। রুনাক কোনো জবাব দেওয়ার আগে নিজের কক্ষের দিকে অগ্রসর হতে থাকার উদ্যোগ ধমকে উঠলো দুটোর উদ্দেশ্যে, দুটোই মুখ বন্ধ রাখ, বিশেষ করে তুই, তোর জন্য আমার বউয়ের জন্মদিন পালন করা হলো না। রুনাক বুঝলো শেষ কথাটা তার উদ্দেশ্যেই বলেছে ভাই। কথা না বাড়িয়ে চুপচাপ হাঁটতে থাকলো। আদ্রিজা নিজ হাতে খাইয়ে দিতে ব্যস্ত নিজ বান্ধবীকে। প্রিয়তাও চুপচাপ খেয়ে নিচ্ছে। আদ্রিজা খাওয়ানোর ফাঁকে বলল, হঠাৎ এভাবে বিয়ে করলি কেন? সেদিন তো বললি ভালোবাসিস না আমার দেবরকে, তাহলে বিয়ে করলি কেন? প্রিয়তা বলল, আজ মনে হলো ভালোবাসি তাই বিয়ে করে নিলাম। খাবার চিবোতে চিবোতে জবাব দিল প্রিয়তা। আদ্রিজা হতাশ হলো। মেয়েটা এত বুদ্ধিমতী হলেও তবুও হুটহাট কাজ করে বসে। এত পাগলামি কেন করতে হবে? বোঝানোর স্বরে বলল, তাই বলে এভাবে বিয়ে করবি? দেখছিস না তোর জন্য আঙ্কেলকে লজ্জিত হতে হচ্ছে, এত বাচ্চামো কেন করিস? প্রিয়তা বাচ্চাদের মতো করে হাসলো। হাস্যমুখে জবাব দিল, আমার বিয়ে আর ইতিহাসের নাম লেখানোর মতো হবে না। এটা কি করে হতে পারে বল? ওই সম্মান সব 2 মিনিটে ফিরে আসবে যখন দুই বিয়াই গলা জড়িয়ে কোলাকুলি করবেন। আদ্রিজা শব্দহীন হাসলো। মেয়েটাকে বোঝানোর ক্ষমতা কম নয়। এর মাঝে প্রিয়তা বলল, আর বিয়ে করার সবচেয়ে বড় কারণ কি জানিস? আদ্রিজা জানে না তাই উৎসুক চোখে তাকালো। প্রিয়তা নিজেই বলল, যাতে পরের বছর থেকে তোর জন্মদিন আমার বিবাহ বার্ষিকীর একসাথে পালন করতে পারি। ভালো না প্ল্যানটা? সব দিক থেকে শুধু লাভ আর লাভ। টাকাও কম খরচ হলো, আয়োজন করতে গেলেও খরচ হতো, আর সময় লাগবে কারণে আমার ইচ্ছেই পূরণ হতো না। রুদ্ধ বলল, আর তোমার ইচ্ছার খাতিরে যে আমার বউয়ের আজ সুন্দর সন্ধ্যাটা উপভোগ করা হলো না তার বেলায়। রুদ্ধর স্বর শুনে আদ্রিজা আর প্রিয়তা দুজনেই ঘুরে তাকালো। প্রিয়তা বোধহয় রুদ্ধর কথার মানে বুঝলো। শান্তস্বরে বলল, তা কেন ভাইয়া? আমি এসেছি তো যাতে কাছ থেকে আমি ওর জন্মদিন উদযাপন করতে পারি। আপনারা আয়োজন করুন না, সবে তো সন্ধ্যা হয়েছে, কিছু খারাপ হয়নি। রুদ্ধ জবাব দিল না, কেবল বউয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে নিজের বান্ধবীকে। কই মেয়েটা তাকে তো কখনো এভাবে খাইয়ে দিল না। হিংসা হলো বুঝি রুদ্ধর কিছুটা। রুনাকার নাসিম এগিয়ে বসলো সোফায়। নাসিম নতুন ভাবির পানে তাকিয়ে বলল, তা ভাবি আপনাদের বিয়েটা হলো কিভাবে বলুন তো? আমি শুনতে বড়ই উৎসুক। প্রিয়তা বিস্তর হাসলো। স্বামীর পানে কোনা চোখে তাকিয়ে দেখলো একবার, তারপর জবাব দিল, ওই যেভাবে হয় আর কি সেভাবেই হলো, কিন্তু ওই কাজে আমার বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তারপর আমি কি বলে ভয় দেখালাম জানেন? নাসিম জানে না তাই মাথা নেড়ে ঘন ঘন না বুঝালো। প্রিয়তা গর্বের সহিত বলল, তখন বললাম, ওই কাজী আপনি জানেন আমি কোন বাড়ির বউ হতে চলেছি? আমার ভাসুর বর্তমান এমপি, আমার শ্বশুর সাবেক এমপি, আর এই যে আমার পাশে দেখছেন আমার না হওয়া স্বামী, এটা কাল্লা হলেও ওর ক্ষমতা অনেক, চাইলে এখনই আপনাকে আসার মেরে আপনার দিয়ে এন্ড করে দিতে পারে। অমনি কাজী ভয় পেয়ে সুরসুর করে আমার বিয়ে পড়ালো। প্রিয়তার কথা শুনে আর বলার ভঙ্গি দেখে নাসিম না চাইতেও উচ্চস্বরে হেসে উঠল। সাথে প্রিয়তাও তাল মেলালো। রুনাক চোখ ছোট করে নাসিমের পানে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্ধও শব্দহীন হাসলো। তবে আদ্রিজা বান্ধবীর পিঠে একটা চাপড় মেরে রাগ দেখিয়ে বলল, ফাজিল মেয়ে, বিয়ে হয়েছে তোর, এখন তো ভাইয়াকে কালো বলা বন্ধ কর। প্রিয়তা থরি কেয়ার করলো বান্ধবীর কথা।
বরং মুখ ভেঙ্গিয়ে আওড়ালো, চুপ থাক তুই, ওকে আজীবন ডেকে যাব কালাচান বলে, তবে সে শুধু আমার ব্যক্তিগত কালাচান, বুঝেছিস? আদ্রিজা বুঝেও নিল আর মেনেও নিল। রুনাকের বোধহয় আজ আর কালো ডাক শুনে খারাপ লাগলো না, শেষ কথাটা শুনে আরো ভালো লাগায় ছেয়ে গেল মন। নাসিম হাসি দিয়ে বলে উঠল, এবার একজন মন মতো ভাবি পেলাম, এখন মনে হচ্ছে এখানে আসলে সময়টা খারাপ কাটবে না। প্রিয়তা গর্বের সহিত হাসি ছুড়ে দিল। রুনাক ভাইয়ের পানে তাকিয়ে অনুনয় করে বলে উঠল, ভাইয়া দয়া করে পুনরায় বিয়ের ব্যবস্থা করিস না, বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে, রিসিপশন করতে চাইলে তখন বারণ করবো না রে, আব্বুর সাথে একটু কথা বলে ম্যানেজ করে নিস প্লিজ। রুদ্র ভালো মন্দ কিছুই বলল না, তবে প্রিয়তা বলে উঠল, তাহলে কি বিয়ের পোশাকে আমার ছবি তোলা হবে না? ভেবেছি বান্ধবীর সাথে কত সুন্দর ফটো সেশন হবে, তার কি হবে? রুনাকের চিল্লিয়ে বলতে ইচ্ছে হলো, এতই যদি শখ ছিল ফটো সেশনের তাহলে 2 দিন অপেক্ষা করতাম, এন্ড তাড়াহুড়ো করে তাকে সকলের সামনে হেনস্থা করার কি প্রয়োজন ছিল? তবে কিছুই বলল না। তবে মুখ থেকে গম্ভীর স্বর বেরিয়ে এলো, তোমার মুখটা বন্ধই রাখো তো একটু। গম্ভীর স্বরে বলায় রেগে গেল প্রিয়তা, কড়া স্বরে বলল, মনে হচ্ছে আপনি এখনো আমার উপর বিরক্ত, হলে বলে দিন আব্বু এখনো নিচে আছে, আমি চলে যাচ্ছি। রুনাক হতাশ হয়ে উঠে দাঁড়ালো, কক্ষ থেকে বেরিয়ে নিজ কক্ষের দিকে যেতে যেতে ভাবির উদ্দেশ্যে বলে গেল, ভাবি আপনার বোনকে মাথা ঠান্ডা রাখতে বলবেন, মাথা ঠান্ডা হলে পাঠিয়ে দিন আমার রুমে, না হলে আপনার কাছেই রেখে দিন, পাগল ধরে এনেছি আমি একটা। শেষ কথাটা বিড়বিড়িয়ে বলতে বলতে চলে গেল রুনাক। নাসিমের বোধহয় এখনো ভিড় জমাতে ইচ্ছা হলো না, চলে গেল ছেলেটা। প্রিয়তা নিজের স্বামীর যাওয়ার পানে চোখ গরম করে তাকিয়ে পরক্ষণে মুখ ভেঙালো। ততক্ষণে মেয়েটার খাওয়া শেষ। রুদ্ধ ওয়ার্ড্রোব থেকে নিজের রাতে পরা পোশাক বের করতে করতে শালি সাহেবের উদ্দেশ্যে বলল, তা হঠাৎ এভাবে বিয়ে করার কারণ আমাকে বলতা, আমি বিয়ে করিয়ে আনতাম। প্রিয়তা আলতো হাসলো, তবে দুলাভাইয়ের প্রশ্নে স্বাভাবিক স্বরেই জবাব দিল, ভাবলাম আপনার ভাইকে একই সাথে 2 জিনিসের স্বাদ আস্বাদন করাই, বেচারা বাবার ধমকে এখন বিয়ে করার স্বাদটাই পেল না। রুদ্ধ এগিয়ে গেল ওয়াশরুমের দিকে, নিজেও ছোট করে জবাব দিয়ে গেল, ভালোই করেছ, তোমাকে প্রয়োজন ছিল ওর জন্য, তবে বেচারার ভবিষ্যৎ ভেবে আমার এখন ওই খারাপ লাগছে। কথা শুনে প্রিয়তা ভাবুক হয়ে বলল, আপনি কি আমাকে বাহবা দিয়ে গেলেন নাকি খারাপ বলে গেলেন দুলা ভাই? তবে যাই বলেন আপনার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে আমারও অনেক খারাপ লাগছে, সত্যি বলছি। রুদ্ধ কেবল হাসলো, তবে জবাব না দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিশ্চুপ আদ্রিজা নিশ্চুপ থেকে প্রিয়তাকে টেনে নিয়ে রায়ের রুমে রেখে এসে নিজে প্লেটটা নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। নিচে কি কথা হচ্ছে কে জানে, আঙ্কেল এসেছে, ওনার খবরটাও তো রাখা উচিত, এই ভেবে দ্রুত পা চালালো আদ্রিজা। আরো মা, এই শাড়িটা প্রিয় মাকে পরিয়ে দিয়ে তুমিও তৈরি হয়ে নিচে আসো দ্রুত, তোমার শ্বশুরমশাই ডাকছে তোমাদের। রায়ের রুমে এসেছিল প্রিয়তা, রায়া আর ঈশানী। আদ্রিজাও মিনিট 10 হবে এখানে এসেছে। সবাই প্রিয়তার থেকে জানতে ব্যস্ত ছিল কিভাবে হলো তাদের বিয়েটা, সেই গল্পই বলছিল সবাইকে প্রিয়তা। এর মাঝে নূর বেগম সেই রুমে এসে একটা শাড়ি এগিয়ে দিয়ে বড় বৌমার উদ্দেশ্যে কথাখানা বলে উঠতেই সবাই ফিরে তাকালো ওনার দিকে। আদ্রিজা শাড়িটা হাত বাড়িয়ে নিতে নিতে বলল, হঠাৎ কেন আম্মু? নূর বেগম বলল, ভুলে গেছো তোমার জন্মদিন উদযাপন করার কথা ছিল, তোমার শ্বশুরমশাই বলেছে আমার 2 বৌমাকে নিয়ে এসো, আমরা কেক কাটবো। আদ্রিজার এখন এসব আর মন টানলো না, আবার শ্বশুরের ইচ্ছে অপূর্ণ রাখতেও ইচ্ছা হলো না, তবুও বারণ করার চেষ্টা করলো, থাক না আম্মু এখন এসব, এত কিছুর মাঝে আবার। বড় বৌমাকে কথাখানা শেষ করতে দিলেন না নূর বেগম, স্বরের কোমলতা মিশিয়ে বললেন, এত ভেবো না, কিছুই হয়নি, তাছাড়া তোমার আব্বু আম্মু আসছে আজ, তাই দ্রুত করে যাও। বাবা মা আসছে শুনে আদ্রিজার মন পুলকিত হয়ে উঠল। এবার ব্যস্ততা এসে ধরা দিল মেয়েটার মাঝে। বান্ধবীকে উঠিয়ে টেনে নিয়ে গেল নিজের রুমের দিকে, 2 ননদকে বলে গেল তৈরি হয়ে নিতে। রুমে আসতেই দেখতে পেল রুদ্ধ বসে আছে বিছানায়, ফ্রেশ হয়ে এসে বসেছে বোধহয়। আদ্রিজা অত ধ্যান দিল না, আলমারির দিকে এগিয়ে নিজের জন্য প্রয়োজনীয় জিনিস বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে কিছুটা নরম অথচ উচ্চ আওয়াজে বলে উঠল, প্রিয় তোর ভাইয়াকে বাইরে যেতে বল, আমরা তৈরি হব। রুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অর্ধাঙ্গিনীর পানে। অভিমানটুকু গাঢ় হয়েছে নাকি, না হলে কথাটা নিজেই তাকে মুখ ফুটে বলতে পারত। আচ্ছা, তার কি এখন বউয়ের অভিমান ভাঙানো উচিত? প্রিয়তা জোহরি চোখে দুজনকেই পরখ করলো। ভাইয়া দুপুরে বলেছিল মেয়েটা অভিমান করেছে, হাসলো প্রিয়তা। জানা না দুটোর মাঝে কি হয়েছে, কিন্তু সংসার জীবনে মান অভিমান থাকবে এটাই তো স্বাভাবিক। রুদ্ধর সাথে চোখে চোখ পড়তেই হাতের ইশারায় দরজা দেখিয়ে মুচকি হাসি ছুড়ে দিল প্রিয়তা। রুদ্ধ বুঝে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল দরজার দিকে। রুদ্ধ যেতেই আদ্রিজা দ্রুত হাত চালালো। প্রিয়তাকে ফ্রেশ হয়ে পেটিকোট ব্লাউজ পরে আসতে বলল, মেয়েটাও তাই করলো। আদ্রিজা আগে বান্ধবীকে তৈরি করার কাজে লেগে পড়লো। প্রিয়তা চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ শুনলো, ভাইয়ের সাথে অভিমান করেছিস কেন? প্রশ্নটা শুনতে আদ্রিজার কালকের রাতটুকু স্মরণে এলো। কত সুন্দর একটা রাত পার করছিল তারা, লং ড্রাইভে যাওয়া পর্যন্ত সব ঠিক ছিল। আর তারপরে আর ভাবতে পারলো না আদ্রিজা, জিভ দ্বারা অধর ভিজিয়ে বলল, কে বললো অভিমান করেছি? কিছু হয়নি আমার। প্রিয়তা অধর এলিয়ে হাসলো, তবে কথা বাড়ালো না। থাক, মেয়েটার কিছু অভিমান নিজের মাঝেই, সবকিছু জানতে নেই, আর সময় হলে মেয়েটা এমনিতেই বলবে। প্রিয়তা হঠাৎ বলে উঠল,
তা ভাইয়া তোকে কি গিফট দিল রে জন্মদিন উপলক্ষে? প্রশ্ন শুনে আদ্রিজা না চাইতেও কিঞ্চিত ঠোঁট প্রসারিত করলো। মনে পড়লো স্বামীর পাগলামোগুলো। আদ্রিজা চোখ লুকিয়ে বলল, সে দিয়েছে অনেক কিছুই। পায়ে নুপুরের শব্দ শুনছিস? এটাও দিয়েছে কাল। অনেকগুলো শাড়ি, জুয়েলারি, আরো কি সব দিয়েছে। এত কিছু দিয়েছে শুনে প্রিয়তা হৈ হৈ করে উঠলো। মেয়েটার নুপুর দেখার চেষ্টা করলো। নুপুর জোড়া দেখতে গিয়ে হঠাৎ চক্ষু কুঞ্চিত হয়ে এলো। ভাবুক হয়ে বলল, এটা তোর সেই নুপুর না যেটা অনেকদিন আগে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল? আদ্রিজা শুকনো মুখে জবাব দিল, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু উনি এটা কোথায় পাবে বল? অন্য একটা তো আমার কাছে এখনো আছে, এটা নতুন কিনে এনেছে কাল। প্রিয়তা বলল, ও। শব্দটুকু বলল প্রিয়তার কেমন খুঁতখুত ঠেকলো মনে। না দেখে মানুষ একই ডিজাইনের নুপুর কি করে বানাতে পারে? শুধুই কি কোইন্সিডেন্স? মনে ভাবনা উদয় হলেও এই বিষয়ে কথা বাড়ালো না। প্রিয়তা এবার শান্ত হয়ে বলল, আমার এ বাড়িতে আসাতেই তুই খুশি তো? ততক্ষণে শাড়ি পরানো শেষ আদ্রিজার। বান্ধবীকে দেখলো ভালো করে, জবাব না দিয়ে নিজের মতো বলল, নিজে সাজবি নাকি সাজিয়ে দিব? আদ্রিজা বলল, আগে আমার জবাব দে তুই। আদ্রিজা মেয়েটাকে টেনে নিয়ে বসিয়ে দিল ড্রেসিং টেবিলের সম্মুখে। মেয়েটার মুখে প্রসাধনী মাখতে মাখতে জবাব দিল, খুশি কেন হব না? আমি আগেও বলেছি রুনাক ভাইয়ের প্রতি রাগ নেই আমার কোনো। তুই সর্বদা আমার সাথে থাকবি, এটাতেই সত্যিই খুশি আমি। কিন্তু আরো খুশি হব যখন দেখবো তুই ফুপির সাথে মুখ চালাবি না। নতুন বউ তুই, সবাইকে একটু সমীহ করে চলিস প্লিজ। বান্ধবী খুশি হয়েছে শুনে সেও খুশি, কিন্তু শেষ কথাগুলো কানেও তুলল না। তার বয়ে গেছে এত সতী সবিত্রী হতে। একবার খারাপ ব্যবহার করে দেখুক না, তখন সেও দেখে নেবে। তবে এবারেও জবাব দিয়ে কথা বাড়ালো না। প্রিয়তার শ্বাস সম্পূর্ণ হতে আদ্রিজা নিজের মতো করে তৈরি হয়ে নিল। নিজেও শাড়ি পরল। কাজ শেষ হতেই প্রিয়তাকে ধরে নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। আদ্রিজার মুখে প্রাপ্তির হাসি ফুটলো যখন সিঁড়ি বেয়ে নিচে নামার সময় চোখ পড়লো নিজের মা বাবার উপর। বান্ধবীর হাত ছেড়ে দিয়ে মেয়েটাকে সেখানে রেখেই দৌড়ে এসে দাঁড়ালো বাবার সামনে। খুশি হয়ে উৎফুল্ল কণ্ঠে ডেকে উঠল, আব্বু। ইস, কতদিন পর মেয়েটার মুখ থেকে আব্বু ডাক শুনতে পেলেন। সেই যে মেয়েটা একটা রাত থেকেই চলে এলো, আর গেল না। কতদিন বাদে দেখতে পেলেন মেয়েটার সুশ্রী মুখখানা। আরাফ সাহেব দুহাতে জড়িয়ে নিলেন মেয়েকে। আবেগে আপ্লুত হয়ে বললেন, কেমন আছে আমার আম্মু? বাবার প্রশ্ন শুনে ফটাফট জবাব দিল। তারপর বলল, তোমাদের পেয়ে ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো আব্বু? তার বাবা বলল, আমিও ভালো আছি। সোফায় বসে থাকার উদ্যোগ নির্বিশেষ তাকিয়ে রইল বউয়ের দিকে। বউয়ের অভিমান ক্ষণিকের জন্য দূর করতে হলেও এই উপহার বোধহয় তার যথেষ্ট ছিল। এটা খুশি এখন, সেও খুশি। আদ্রিজা কতক্ষণ বাবার বুকে কাটালো, তারপর মায়ের কাছে গিয়ে জাপটে ধরে বলল, তুমি কেমন আছো আম্মু? আমাকে একটু দেখতেও আসো না তোমরা? তমালিকা বেগম মেয়ের পিঠে হাত বুলিয়ে দিয়ে মিছে রাগ দেখিয়ে বললেন, তা তুই কবার গিয়ে দেখে এসেছিস আমাদের? শ্বশুর বাড়ি পেয়ে তো ভুলেই গেছিস যে তোর একটা মা বাবা আর একটা বাপের বাড়ি আছে। আদ্রিজা হাসলো, মাকে ছেড়ে পেছনে তাকিয়ে আহত স্বরে বলল, ভাইয়া আসেনি তাই না আম্মু? আব্বু বারণ করেছে বুঝি আজও? তমালিকা বেগম হতাশ হলেন। ছেলেটা তার হয়েছে মাথা মোটা, আর মেয়েটা হয়েছে বোকা। সারাক্ষণ শুধু ভাই আর ভাই, বিরক্ত লাগে এখন। তবুও স্বাভাবিকভাবে বললেন, বলেনি কিছুই তোর আব্বু, দুজনে তো আজকাল কথাই বলে না। তা ভাই যে চাকরি পেয়েছে শুনেছিস? চাকরি পেয়েছে শুনে উচ্ছ্বাসিত স্বরে বলল, সত্যি বলছো আম্মু? ভাইয়া সত্যিই চাকরি পেয়েছে? পরক্ষণে মুখটা আধারে ভর করিয়ে বলে উঠলো, আমাকে তো কখনো একটা ফোনও করো না, আর তোমরাও কিছু বলনি, তাহলে জানবো কিভাবে? মেয়ের চাপা কষ্টটুকু হয়তো বুঝলেন তমালিকা বেগম। মেয়ের কোমল মুখখানায় হাত বুলিয়ে বললেন, ছেলেটার মাঝে আজকাল বিপুল পরিবর্তন এসেছে জানিস। আমার বিশ্বাস এতদিনে ছেলেটা তার বোনের প্রতিও কোমল হবে। একদিন তোর সব আফসোস শেষ হবে দেখিস। আদ্রিজা ব্যথাতুর হাসলো। তমালিকা বেগম ফের বললেন, শুনেছি তোর শ্বশুরের কোম্পানিতেই জব করে। তা রুদ্ধ কিছু বলেনি তোকে? আদ্রিজা মাথা নেড়ে না বুঝালো, আর চোখে তাকালো স্বামীর পানে। অভিমান আরো গাঢ় হলো এই ভেবে লোকটা তাকে এই খুশির খবরটুকু জানায়নি। আদ্রিজা ভাবনার মাঝে প্রিয়তা এগিয়ে এলো, মজার স্বরে বলে উঠল, এসেছো থেকে শুধু মেয়ের সাথেই কথা বলে যাচ্ছ? তা আমাকে কি কারো চোখে পড়ছে না নাকি? তমালিকা বেগম প্রিয়তাকেও আদরের সহিত বুকে নিয়ে বলল, সত্যি তো তোকে খেয়াল করিনি। তা এখানে আসবি আমাদের বললি না তো? তবে সুন্দর লাগছে তোকে, ঠিক নতুন বউয়ের মতো। প্রশংসা পেয়ে লাজুক হাসলো প্রিয়তা। আদ্রিজা আবার চাপা হেসে বলল, ও এখন নতুন বউ আম্মু, বিয়ে করেছে আমাদের পাজি মেয়ে। তমালিকা বেগম হতবাক হয়ে তাকালেন প্রিয়তার পানে। এই মেয়ে কবে বিয়ে করলো? দূরে গিয়ে বসা আরাফ সাহেবও শুনলেন কথাটা। ওনারও একই অবস্থা। তমালিকা বেগম আশ্চর্য কণ্ঠে বললেন, কবে হলো তোর বিয়ে? আমাদের একটু জানালি না? সবার আগে রাশেদুল সাহেবের হাস্যকর জবাব ভেসে এলো, কি বুঝলেন তো আপা, আজকালকার বাচ্চাদের মতো এত তর্স হয় না কাউকে না জানিয়ে সব ঘটিয়ে ফেলে। প্রিয়তা এবার বোধহয় সত্যিই খানিকটা লজ্জা পেল। আদ্রিজা হাসলো, আগলে ধরলো মেয়েটার এক হাত। তমালিকা বেগম আগামাথা কিছুই বুঝলেন না, তবুও কোনো মতে বলল, তা কাকে বিয়ে করেছিস? আদ্রিজা হাত দিয়ে সিঁড়ির দিকে ইশারায় দেখিয়ে জবাব দিল, এই তো এখানে তোমাদের আরেক মেয়ের জামাই। সবাই সিঁড়ির দিকে তাকালো। রুনাক আগে আগে এগিয়ে আসছে, পিছে আসছে নাসিম। পুনরায় রাশেদুল সাহেবের লজ্জিত স্বর ভেসে এলো, কি বলবো ভাই সাহেব, আমার নালায়েক ছেলেটা কাউকে না জানিয়ে বিকেলে বিয়ে করে ফিরল, এটা মানা যায় বলুন? বাবার কথাটা শুনেও না শোনার ভান করলো রুনাক।
তমালিকা বেগম আর আরাফ সাহেবের নিকট সব খোলাসা হলো বটে, তবে কিঞ্চিত অবাক হলেন দুজনেই। মিন্ময় সাহেবও এখনো এখানেই আছেন। দুজনেই তাকালেন ভদ্রলোকের পানে, হয়তো এর সত্যতা জানার প্রয়াস করলেন। মিন্ময় সাহেব লজ্জিত বদনে চোখের ইশারায় বুঝলেন সব সত্যি। রুনাক এগিয়ে সালাম জানালো দুজনকে, আর চোখে তাকালো বউয়ের দিকে। শাড়ি পরেছে মেয়েটা, তবে এত মানুষের মাঝে খুঁটিয়ে দেখার সুযোগ হলো না। তমালিকা বেগম প্রিয়তার একটা কান ধরে কানমলে বলে উঠলেন, ঠিকই বলে আরু, আজ তো পাজি তুই একটা, এভাবে বিয়ে করার কি ছিল? প্রিয়তা বলল, আহ আন্টি ছাড়ো না, লাগছে তো। তমালিকা বেগম কানটা ছেড়ে দিতেই প্রিয়তা ভোলাভালা চেহারা বানিয়ে কান ডলতে শুরু করলো। আরাফ সাহেব, তমালিকা বেগম, মিন্ময় সাহেব আর এবাড়ির প্রত্যেকের সাথে কুশল বিনিময় করলেন। সময় কিছুটা পেরোতেই পরিবেশটা স্বাভাবিক হয়ে উঠল। মনেই হলো না এখানে সন্ধ্যালগ্নে বিস্ময়কর কিছু ঘটনা ঘটেছিল বটে। সময় তখন 9:30 বা 10টা নাগাদ হবে। আদ্রিজার জন্য একটা কেক এনে রাখা হলো হল রুমে। রাশেদুল সাহেব তারা দিলেন বৌমাকে কেক কাটতে। আগে কিছুটা আনন্দের সহিত জন্মদিন উদযাপন করে থাকলেও বিগত 3-4টা বছর হলো এমন কিছুই করে না আদ্রিজা। আর বাবার এমন একটা দিনে সবার উপস্থিতি কেমন কেমন অনুভূত হলো মেয়েটার। এগিয়ে গেল টেবিলটার নিকটে, সবাই এসে ঘিরে দাঁড়ালো মেয়েটাকে। আদ্রিজা সময় ব্যয় না করে খুশি মনে মোমবাতি নিভিয়ে কেক কাটলো। প্রথমে কেক তুলে শ্বশুরমশাইকে একটু খাইয়ে দিয়ে নিজে বাবার মুখে তুলে দিল। নিজেও খেলো দুজনের কাছ থেকে। আদ্রিজা সামান্য কেক নিয়ে নিজ স্বামীকে খাইয়ে দিল। রুদ্র সুযোগটাকে কাজে লাগাতে চেয়ে নিজেও কিছুটা কেক বাড়িয়ে ধরলো মেয়েটার মুখের সামনে। আদ্রিজা তা সন্তর্পণে এড়িয়ে গেল। রুদ্র হতাশার শ্বাস ফেলল। অনেক হয়তো তা খেয়াল করলো, অনেকে করলো না, তবে কেউ কথা বাড়ালো না স্বামী স্ত্রীর মাঝে। আদ্রিজা সবাইকে টুকটাক কেক খাওয়ালো, নিজেও খেলো খানিকটা, তবে স্বামীর হাত থেকে ছাড়া। পরিবেশটা তখন আনন্দমুখর, তাতে আরো কিছুটা আনন্দ ভরিয়ে দিতে রায়া উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, যে যাই বলো না কেন, আজ কিন্তু আমার ছোট ভাইরা একেবারে ফাটিয়ে দিয়েছে। এদিক থেকে আমার বড় ভাইরা হেরে বসে আছে। কথাটা শুনে কেউ উচ্চস্বরে হাসলো, তো কেউ শব্দহীন। রুনাক খানিকটা লজ্জা পেয়ে এক হাতে রুনাকের গলা পেঁচিয়ে ধরলো। নিজেও মজা করে বোনের উদ্দেশ্যে বলল, মানছিস তাহলে আমি তোর বড় ভাইয়ের থেকেও বেশি কাজের? রায়া একটা মুখ ভেঙানি দিয়ে পরক্ষণে খিলখিল করে হেসে দিল। আদ্রিজা হাসলো ভাই বোনের খুনসুটি দেখে। প্রিয়তা হাসলো নিজ জামাই আর ননদের কথা শুনে। তবে এই সবকিছুর মাঝেও কেবল ঈশানী মেয়েটাই যেন মুখের কোনো মিথ্যা হাসি ফুটিয়ে আছে। ছেলেটাকে সন্ধ্যাক্ষণ থেকে চোখের সামনে দেখছে, অথচ একটাবার দেখলো না ছেলেটা তার দিকে তাকিয়েছে বলে। আর না তো একটাবার কথা হয়েছে তাদের। তারও অভিমান হয়, যেই অভিমান থেকে কথা বলার ইচ্ছেটাও মরে যায়। মনে হয় যে আমাকে চায়ই না, তাকে তো সহ্যই করতে পারে না। তার সাথে প্রতিবার সে কেন সেদে সেদে কথা বলবে, কেন এগিয়ে যাবে? সে এত অবহেলা সহ্য করবে কেন? সেও বলবে না কথা, তাকিয়ে দেখবে না ছেলেটার মুখ, কিন্তু চোখে সামলাতে ব্যর্থ হয়। আর সবশেষে মেয়েটা জানতেও পারে না সেই ছেলের নজর শুধু সেই মেয়ের দ্বারা এসে ক্ষান্ত হয়। ছেলেটার মনও শুধু তার কারণে ছটফটায়। তবে ছেলেটাও হার মেনে থাকে নিজের যোগ্যতার কাছে, নিজের বংশ পরিচয়ের কাছে। ছেলেটা বাধ্য হয় নিজের একাকিত্বকে বরণ করে নিতে। ছেলেটাও রোজ একটু একটু করে ধ্বংস হয়ে তাকে আপন করে না পাওয়ার যন্ত্রণায়। আর এদিকে রাত তখন অনেকটাই। মিন্ময় সাহেব অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে চলে গেছেন মেয়েকে রেখে। এমনকি আরাফ সাহেব আর তমালিকা বেগমও চলে গেছেন। মেয়ে আবদার করার পরেও থাকেনি, সবাই বোধহয় যার যার রুমে ফিরেছে। তবে ছোটরা ব্যতীত। রুদ্ধ বাবাকে বলেছে রুনাক পুনরায় বিয়ে করতে চায় না, শুধু সময় সুযোগ বুঝে রিসিপশন করে সবাইকে জানিয়ে দিলেই হবে। মিন্ময় সাহেব প্রথমে মানতে চাননি, একটা মাত্র মেয়ে ওনার, তবে মেয়েরই যখন আয়োজন করতে ইচ্ছা হবে তখনই তিনি আর কি করবেন। রাশেদুল সাহেবও দ্বিমত করেননি, তাই ছোটরা কোনো রকমে যা পেয়েছে সেভাবেই বাসর সাজানোর আয়োজন করেছে। রিসেপশনের সময় না হয় সুন্দর করে বাসর সাজানো যাবে, প্রিয়তাকে আর নতুন করে সাজানো হয়নি। আদ্রিজা তখন যেভাবে সাজিয়ে দিয়েছিল সেভাবে তাকে রুনাকের রুমে এসে রাখলো ছোটরা। এই মুহূর্তে প্রিয়তা বসে আছে রুনাকের বিছানার মাঝে। ছোটগুলো বিশেষ করে রায়া, ঈশানী, নাসিম সবগুলো দরজার প্রান্তে দাঁড়ানো। মেয়েটা তো সাথে করে কোনো পোশাক নিয়ে আসেনি, তাই সকালে পরার জন্য আদ্রিজা তার নিজের পোশাক থেকে নতুন দুটো সেট পোশাক এনে রাখলো রুনাকের আলমারিতে। এই রুমে সে আজ প্রথম পা রেখেছে, এর আগে কখনোই আসা হয়নি। মেয়ে মানুষ যতই মুখে পটর পটর করুক, কিন্তু এমন একটা দিনে বোধহয় সবারই লজ্জা লাগে। প্রিয়তাও এর অন্তরায় নয়, লজ্জা নেই বললেও মেয়েটার এখন কেমন লজ্জা লাগছে। দুরু দুরু বুক কাঁপতে শুরু করেছে। বিয়ে হয়েছে, আজ তার বাসর, এসব ভাবতেই কেমন কেমন লাগছে মেয়েটার। মেয়েটা কেমন অসহায় হয়ে ডেকে উঠলো নিজ বান্ধবীকে, তারপর বলল, জানো একটু শুন না। আদ্রিজা পোশাকটা রেখে প্রিয়তার নিকটে এসে দাঁড়িয়ে বলল, বল কি বলবি? ভাইয়া আসবে, আমাকে যেতে হবে। ছেলেটা আসবে শুনে লজ্জায় মনে হয় আরো খানিকটা বাড়লো। মুখ লটকে বলে উঠল, আমার না কেমন কেমন লজ্জা লাগছে, আর লজ্জা লাগছে কথাটা ভেবে আরো লজ্জা লাগছে। আদ্রিজা না চাইতেও হাসলো খানিকটা, ব্যঙ্গাত্মক স্বরে বলল, কেন তোর নাকি লজ্জা লাগে না? তাহলে আজ কেন লজ্জা পাচ্ছিস? তৎক্ষণাৎ প্রিয়তা নির্লজ্জহীন বাক্য ভেসে এলো, আজ প্রথমবার না, তাই একটু একটু লজ্জা লাগছে, কিন্তু বিশ্বাস কর একবার হয়ে যাক, এরপর থেকে আমি লজ্জাবতী থেকে নির্লজ্জবতী হয়ে যাব, একবারে পুরোপুরি নির্লজ্জবতী হয়ে যাব আমি। রুদ্ধবোধই দরজা পর্যন্ত এসেছিল ভাইয়ের সাথে।
মেয়েটা এত জোরে কথাটা বলল যে দরজার প্রান্ত থেকে সবগুলো কানে তা প্রবেশ করলো। রুদ্ধ মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রুনাকের ইচ্ছে হলো এখনো এই পৃথিবী ত্যাগ করতে, আর বাকিগুলো হেসে উঠল। আদ্রিজা তাকিয়ে যখন স্বামী আর দেবরকে দেখলো, মেয়েটা লজ্জায় মনে হয় তখন ওই মুছা যাবে। আর প্রিয়তা নিজের নখ খুঁড়তে ব্যস্ত, যেন এসবে তার কিছু ফারাকই পড়ছে না। অথচ সে রাজ্যর চিন্তায় অস্থির। আদ্রিজা চোখ গরম করে তাকিয়ে হিসিয়ে বলল, তোর এই লাগামহীন মুখটা বন্ধই রাখবি বুঝলি, তোর জন্য অন্যদের লজ্জায় পড়তে হয়। আর শোন, প্রিয়তা উৎসুক দৃষ্টি ফেলতে আদ্রিজা পুনরায় বলল, খবরদার, যদি এমন একটা রাতেও মজা করেছিস তো ভাইয়াকে আর একদম জ্বালাবি না বলে দিলাম। বলে আদ্রিজা দরজার দিকে এগিয়ে গেল। প্রিয়তা ডেপ করে তাকিয়ে রইল। তার বিয়ে হলো আর সে একটু মজা করতে পারবে না? তাহলে করবেটাকে? বয়ে গেছে তার এত বারণ মানতে। রুনাক এসেছে বুঝে শাড়ির আঁচল টেনে বড় একটা ঘুমটা দিয়ে চুপচাপ বসে রইল ভদ্র মেয়ের মতো। আদ্রিজা বাইরে আসতে রুনাক ভেতরে আসতে চাইলো। বাদ সাধলো ছোট রায়া। রুনাক ভ্রুকুসকে তাকাতে রায়া বলল, আগে টাকা দাও, তারপর ভেতরে যাও ভাইয়া। রুনাক পকেট হাতালো, তবে টাকা পয়সা টোও পেল না। ভাবলেশীন ভাবে বলে উঠল, শুন, টাকা পয়সা নেই, প্রয়োজনে ও মেয়েকে তোদের সাথে নিয়ে যা, তবুও আমাকে রুমে যেতে দে, টায়ার্ড লাগছে আমার। রায়া মানতে চাইল না। রুদ্ধর বোধহয় মায়া হলো ছোট ভাইয়ের প্রতি। নিজের ওয়ালেটটা বের করে বোনের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন ওকে ভেতরে যেতে দে, বেচারা বিশ্রাম প্রয়োজন। রায়ার মুখে আজ হাসি ফুটলো না, মুখ গুমরা করে বলল, এটা ঠিক নয় বড় ভাইয়া। ভাবি, তুমি কিছু বলো। আদ্রিজা কি বলবে স্বামীকে? রুদ্ধ ভেবেছিল এখন হয়তো তাকে কিছু বলবে ননদের কথা শুনে, কিন্তু মেয়েটা তাও কিছু বলল না। কেবল রায়ের উদ্দেশ্যে ছোট করে বলল, মন খারাপ করো না মেঘ, ছোট ভাইয়াকে বলবো আমাদের একদিন ঘুরতে নিয়ে যেতে, চলবে না? এবার রায়া খুশি হয়ে ছোট ভাইয়ের পথ ছেড়ে দিল। রুনাক স্বস্তি পেয়ে রুমে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। রুদ্ধ বাকি সবার উদ্দেশ্যে নির্দেশ দিল, এবার যে যার রুমে যা, রাত অনেক হয়েছে। আদ্রিজা হাঁটা দিল, হাত ধরে থামালো রায়া। ফিসফিস করে বলল, আরে ভাবি, কই যাচ্ছ তুমি? আমার মন বলছে প্রিয় আপু কিছু কাণ্ড ঘটাবেই, দেখেই যাও না। আদ্রিজার ইচ্ছে হলো না থাকতে, আবার সরাসরি নাও করলো না। ভাবলো সবার সাথে একটু মজা করাই যাক। সেও জানে এই মেয়ে নম্র হয়ে থাকার মতো মেয়ে নয়। সবাই থাকলে রুদ্ধ হাঁটা দিল। নাসিম হাত ধরে টেনে বাধা দিল। রায়ের মতো ছোট করে বলল, আরে ভাই, তুমি কই যাও? রায়া ঠিকই বলেছে, দেখে নিও, একটু দেখেই যাও না। রুদ্ধ দুনমনা করে বলল, আরে ও আমার ছোট ভাই হয়, আমি কিভাবে? নাসিম বলল, আরে সবার আগে প্রিয়তা ভাবি তোমার শালী, সে হিসেবে থেকে যাও প্লিজ। রুদ্ধর কথার মাঝে বাধা দিয়ে বলে উঠল নাসিম। রুদ্ধ অনিচ্ছা সত্ত্বেও মেনে নিল। দেখাই যাক না সবার ধারণা সত্যি করে মেয়েটা আজব কিছু ঘটায় কিনা। এ মেয়েকে বিশ্বাস নেই এক চুলো। আর এদিকে রুনাক দরজা আটকে দিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। সন্ধ্যায় ফ্রেশ হয়ে এসেছে বিদায় এখন আর ফ্রেশ হওয়ার প্রয়াস করলো না। বউকে এত বড় একটা ঘুমটা দিয়ে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো, তবে কিছুই বলল না। এগিয়ে গিয়ে বসলো বিছানার প্রান্তে। নিচে তখন খেয়াল করেছিল মেয়েটা শাড়ি পরেছে, কি স্নিগ্ধ লাগছিল। চোখে মুগ্ধতা এসে ধরা দিয়েছিল তার। কিন্তু এত কিছুর পর মেয়েটার দিকে তাকিয়ে থাকতে পারেনি সবাই লজ্জা দেয় এই ভেবে। তবে এখন একান্ত একা পেয়ে সেই সুশ্রী মুখখানা দেখার জন্য আর তর্স হইল না। হাত বাড়িয়ে মেয়েটার আঁচল সরালো মাথা থেকে, চোখের সামনে ধরা দিল মায়াবী মুখখানা। রুনাকের হৃদয়খানা যেন শীতল হলো। নির্বিশেষ তাকিয়ে রইল মেয়েটার মুখের পানে। প্রিয়তা বুঝতে পেরে লজ্জা পেল খানিকটা। লজ্জায় দুহাতে মুখ ঢেকে পুনরায় হালকা খুলে স্বামীর পানে তাকিয়ে ভ্রু নাচাতে শুরু করলো। প্রিয়তার কাণ্ডে রুনাক ফিক করে হেসে দিল, বিড়বিড় করে বলল, পাগলি একটা। মেয়েটা তাকে যতটুকু হেনস্থা করেছে বিকেল থেকে, এ কদিনে যতটুকু কষ্ট পেয়েছিল তা আজ লাঘব হলো যেন। মেয়েটা আজ থেকে তার স্ত্রী, একান্তই তার রমণী। আজ থেকে মেয়েটার প্রতি তার সব অধিকারও আছে। যখন তখন দেখতে পাবে, ছুতে পাবে। আজ মনে হলো সবচেয়ে সুখী ব্যক্তি সে। ভালোবাসাকে আপন করে পেলে ঠিক এতটাই আনন্দ হয় বুঝি? মেয়েটার উদ্দেশ্য ছোট করে বলল, চেঞ্জ করতে চাও? প্রিয়তা মাথা নেড়ে না বুঝালো। জবাব পেয়ে রুনাক কিছু বলল না, কিন্তু মেয়েটার এত শান্ত ভাব দেখে হঠাৎ কেন জানি চিন্তা হতে শুরু করলো। তাকে আবার ডুবাবে না তো এই মেয়ে? আপাতত চিন্তা বাদ রাখলো। আরো কিছুটা এগিয়ে বসলো বইয়ের নিকট। রুনাক আগাতেই প্রিয়তা খানিকটা পিছিয়ে গেল। এতে রুনাক ভাবান্বিত হয়ে বলল, কি হলো? প্রিয়তা লজ্জাবতী হয়ে বলল, আমার লজ্জা লাগছে। রুনাকের হাসি পেল, হাসলো আরো খানিকটা। সেভাবেই বলল, তুমি আর লজ্জা একসাথে যায় না, তবুও ভালো লাগলো স্বামীকে দেখে। কিছু তো লজ্জা পাচ্ছ? আচ্ছা চলো আগে নামাজটা পড়ে নেই। প্রিয়তা ভদ্রমেয়ের মতো মেনে নিল সবকিছু। ওয়াশরুম থেকে অজু করে এসে স্বামীর পাশে বসে নামাজ পড়ে নিল। নামাজ শেষে জায়নামাজ দুটো রুনাকই গুছিয়ে রাখলো। শেষ হতেই এসে দাঁড়ালো একেবারে বইয়ের নিকটে। একটা আঙুল বাড়িয়ে মেয়েটার এলোমেলো চুলগুলো আলতো স্পর্শ সরিয়ে কানের পাশে গুজে দিল। প্রিয়তা স্বামীর সামান্য স্পর্শ পেয়ে চোখ দুটো বুঝে নিল সন্তপর্ণে। বুকের ভেতর ডিপ ডিপ শব্দ দ্বিগুণ বেড়ে গেল। সামান্য এতেই সে কেন এত লজ্জা পাচ্ছে? আজব তো, তার ভয় লজ্জা মোটেও মানায় না। বউকে চোখ বুজে নিতে দেখে রুনাক অধর এলিয়ে হাসলো। সামান্য লজ্জা পাওয়াতে মেয়েটাকে যেন আরো সুন্দর লাগছে। আঙুলের সাহায্যে মুখে আলতো হাতে স্লাইড করতে লাগলো রুনাক।
পুরুষ মনে ইচ্ছে জাগলো বউকে আরো খানিকটা নিকটস্থ পেতে। পৃষ্ঠদেশ আগ্রে ধরে কিছুটা নিকটে আনলো মেয়েটাকে, মুগ্ধতা নিয়ে বলল, তোমাকে সুন্দর লাগছে প্রিয়। প্রিয়তা চোখ মেলে তাকালো। স্বামীর মুখে প্রশংসা শুনে ভালো লাগলো, কিন্তু নিজের লজ্জা নিজেরই পছন্দ হলো না। তাছাড়া এই ছেলেটাকে এত দ্রুত ধরা দেওয়ার মতো পাত্রী নয় সে। হঠাৎ করে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে আওড়ালো প্রিয়তা, আপনাকে বিয়ের পর থেকে দেখতে সুন্দর লাগছিল। রুনাক খানিকটা ভেবাচেকে খেলো। একে তো দূরে চলে গেল, তার উপর এটা আবার কেমন কমপ্লিমেন্ট হলো? বিয়ের পর থেকে ভালো লাগতেছিল মানে? বউটা কি প্রশংসা করলো নাকি হেয় করলো সবার সামনে ভয় পেয়েছিল বলে? এর মাঝে প্রিয়তা বলে উঠল, তা আমার দেনমোহর কই? দেনমোহর না দিয়ে কাছে আসছেন কেন? এই তো মনে হচ্ছিল মেয়েটা শান্তভদ্র আছে, কিছুটা লাজুকও আছে, কিন্তু এক লহমায় সব ভাবনা ভুল। নিজেও ভাবলেশীন ভাবে বলল, ক্যাশ নেই, অ্যাকাউন্টে কটা টাকা আছে, চেক দিলে হবে। মেনে নিল প্রিয়তা, মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে এবার আমি আপনাকে কিছু দেই। রুনাক তীক্ষ্ণ দৃষ্টিতে বউয়ের পানে তাকালো। এই মেয়ে এবার তাকে কি দিবে? সহজ কণ্ঠে জানতে চাইলো, কি দিবা? কি নিয়ে আসছো বাপের বাড়ি থেকে? প্রিয়তা আড়ালে মুখ বাঁকালেও সম্মুখে লাজুক হেসে বলল, আরে তেমন কিছু নয়, আপনাকে একটা গান শোনাতে ইচ্ছে করছে, 2 লাইন গেয়ে শোনাই। রুনাক শান্ত দৃষ্টিতে তাকালো, মেয়েটা গান গাইতে পারে বুঝি? অত শত ভাবলো না রুনাক, বরং খুশি হলো মেয়েটা তাকে গান শোনাবে ভেবে। খুশি মনে বলল, আচ্ছা শোনাও তাহলে। প্রিয়তা আর চোখে তাকালো দরজার দিকে। তার মন বলছে বাড়ির সবগুলো এখানে ভিড় করে আছে। মনে মনে শয়তানি হাসলো। রুনাককে হেনস্থা করতে একটা সুযোগ হাতছাড়া করতে চাইল না মেয়েটা। হঠাৎ করেই তার ভাঙা কণ্ঠে উচ্চস্বরে গান ধরলো মেয়েটা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, আজকে রাইতে মিটাইব তোমার মনের আশারে, যাইতাম না আর কালা জামাইয়ের ঘরে, আমার সরম সরম করে রে, চাইতাম না আর কালা জামাইয়ের ঘরে। গান শুনে মুগ্ধতা, ভালোবাসা, বউকে সামান্য কাছে পাওয়ার ইচ্ছে এক মুহূর্তে ধুলোও গড়াগড়ি খেলো। রুনাক খানিক সময়ের জন্য ভুলে গেল তার কি রিয়েকশন দেওয়া উচিত। এ কেমন আজব মেয়ে, আর এ কেমন আজব গান! একটা গানের দ্বারাও তাকে সেই কালো বলে আখ্যায়িত করতে হলো। রুনাকের তখন হুঁশ ফিরল হঠাৎ যখন মনে পড়লো মেয়েটা এত উচ্চ আওয়াজে গান ধরেছে, তার রুম ভেদ করে সারা বাড়ির লোক শুনতে পাবে। রুনাক দ্রুত এসে মেয়েটার মুখ আটকে ধরলো। প্রিয়তা তিরিং বিরিং করে ছোটার চেষ্টা করলো, হাত ছড়িয়ে গান গাইতেই থাকলো। রুনাক বারবার থামানোর চেষ্টা করে বলল, থাম নির্লজ্জ বেডি, আমার মান সম্মান আর খাইস না, দোহাই লাগে, হে আল্লাহ এরা একটু বুদ্ধি দান করুন। মেয়েটা তখনও গান থামাতে রাজি নয়। রুনাক উপায় না পেয়ে মেয়েটার শাড়ির আঁচল খুলে সেই আঁচল দিয়ে মেয়েটার মুখ বেঁধে দিল। নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের দুহাতে মেয়েটাকে দুহাতে শক্ত করে চেপে ধরলো। মেয়েটার নড়চড় কমলো না, মুখ দিয়ে উমুম শব্দ করতে লাগলো। মেয়েটার নড়চড় সহ্য হলো না, কোমর থেকে টেনে নিজের বেলখানা খুলে মেয়েটার হাত বেঁধে ছেড়ে দিল। মেয়েটাকে ফেলে রেখে হতাশ হয়ে পাশে বসলো। তখন ওই কানে প্রবেশ করলো বাইরে থেকে খিলখিল হাসির শব্দ। রুনাকের আবার মাথা ঘোরাতে শুরু করলো, মনে হলো এখনই জ্ঞান হারাবে। দরজার এপাশে সবগুলোর হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আদ্রিজা নিজেও খিলখিল করে হাসলো। এই মেয়েকে সোজা করা তার কম্য নয়, এত বুঝালো তবুও সেই দুষ্টুমি। তবে রুদ্ধ সেই ঠোঁট টিপে হাসতে ব্যস্ত। রুনাক অনেক কষ্টে এসে দরজাখানা খুললো। এসেই অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটা। ভাবিকেও হাসতে দেখে লজ্জা পেল আরো। সবাই উকি মেরে ভেতরে দেখলো। প্রিয়তার মুখ হাত বাঁধা দেখে সবার হাসির মাত্রা বাড়লো। তবে হাসি কমে এলো যখন পাশ থেকে কারো কাশির শব্দ কর্ণগোচর হলো। সবগুলো তাকিয়ে দেখলো রাশেদুল সাহেব অবাক চোখে তাকিয়ে আছেন। নড়চড় নেই লোকটার, যেন বৌমার গান উনাকে পুরো স্তব্ধ করে দিয়েছে। বাবাকে দেখে রুনাক কেঁদে দিবে দিবে ভাব। সম্মান আস্থার এতটুকু বেঁচে নেই। মনে মনে হয়তো বলে উঠলো, হে খুদা, এই ভূমি তুমি ফাঁক করে দাও, আমি দ্রুত সেখানে লুকাই। এত লজ্জায় ছেলেটা এ জীবনে পড়েছে বলে মনে হয় না। মেয়েটা আর কত জ্বালাবে তাকে, হে আল্লাহ।